আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। আগে আপনাদের হোমওয়ার্ক কি কি ছিল সেটার আগে জবাবদিহি হোক, তারপরে আমি অন্য ক্লাসে যাব। ঠিক আছে, কি কি পড়লেন? একই পড়া কয়দিন দিলাম, দেওয়ার পরেও যদি আপনাদের পড়া না হয় তাহলে আগে এটার হিসাব হওয়া উচিত না? একটা যে এমসিকিউ দিলাম, মাত্র 9টা লোক এমসিকিউ পরীক্ষা দিলেন কেন? একটা দেখেন পোস্ট একটা দিছি, পোল করছি, এগুলো খেয়াল করতে হবে না যে স্যার কি দেয় না দেয়? আপনাদেরকে দেখেন একটা এমসিকিউ দিছি শুধু, যে একটু মোবাইল চাপতে চাপতে হঠাৎ করে আপনি গ্রুপে ঢুকে আপনি একটা টাচ দিলেন, বাস আপনার একটা প্রশ্নটা পড়লেন, পড়লেও তো একটা জ্ঞান বাড়ে যে এমসিকিউ প্রশ্নগুলো কেমন হতে পারে। পড়ার পরে আপনি 4টা অপশন দেখলেন, দেখার পরে একটা অপশন দেখালেন, এই অপশনগুলো আপনার মাথায় গেঁথে গেঁথে গেল। পড়ালেখা বেশি কিছু না, বুঝতে পারছেন? এখন দেখেন আমার গ্রুপে কতজন মেম্বার, 43 জন মেম্বার, তার মধ্যে মাত্র 8টা 9টা ভোট পড়ছে, মানে 9 জন ব্যক্তি মাত্র পরীক্ষাটাতে টাচ দিছে। নাকি বোঝেনি না আপনারা যে কিভাবে পরীক্ষা দিতে হয়? একটা পোস্ট করা আছে, পোস্টটাতে টাচ দিলেই তো আপনার উত্তরটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, কোনটা ভুল হচ্ছে কি হচ্ছে। সঠিক উত্তর তো আমি দেবই। আচ্ছা, যাই হোক, প্রশ্নটা ছিল, আমি দুঃখিত একটু ঠান্ডা লাগছে তো আপনাদের একটু সমস্যা হতে পারে, এই বারবার কাশাকাশি। আচ্ছা, প্রশ্নটা ছিল, কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে, ব্যক্তি বানান ভুল হয়েছে, আচ্ছা, কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে কোনো কাজে প্ররোচনা দান করলে তাকে কি বলে? প্ররোচনা, দেখেন প্ররোচনা আমরা পড়ছি 3টা কথা, প্ররোচনায় পড়ছি বা সহায়তার মধ্যে 3টা কথা পড়ছি। একটা হলো প্ররোচনা দেয়া, ষড়যন্ত্র করা, কাজ করা বা কাজ থেকে বিরত থাকা। আর এই প্রশ্নটা ছিল কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে প্ররোচনা দান করলে কি হয়। সবাই সহায়তা ভোট দিলেন কেন বলেন? সবাই সহায়তা দিলেন কেন? যারা যারা উত্তর দিচ্ছেন তারা তারা সহায়তা লিখলেন কেন? কারণ তো একটা লাগবে, তাই না? 108 কেন নয়, দুষ্কর্মের সহায়তাকারী কেন নয় বলেন? কারণ কি, দুষ্কর্ম হতে গেলে খারাপ কাজ হতে হবে, অপরাধজনক কাজ হতে হবে। অপরাধজনক কাজে যদি সহায়তা করতো, জেনে শুনে একটা অপরাধমূলক কাজে যদি প্ররোচনা দান করতো, তখন হতো কি, দুষ্কর্মের সহায়তাকারী। আচ্ছা, এর পরের অংশ আসি, তাহলে এটা গেল আপনাদের প্রশ্নের উত্তর। পরের অংশ হোমওয়ার্ক দিছিলাম, ফৌজদারি কার্যবিধি রিভিশন 205 ঘ থেকে 400 ধারা পর্যন্ত। এটা তো এখনই জবাব নেব। আসেন একটু দেখি, 205 ঘোড়ার ঘ কি আছে, মুনতাহিনা বলো। 205 কি আছে, 205 ঘয়ে? পড়ালেখা মোটেও হচ্ছে না, পড়ালেখা মোটেও হচ্ছে না। 205 ঘয়ে কি আছে, 205 বলা যাচ্ছে না, যারা বলতে পারছে না মেসেজ দেন। প্রাইভেট মেসেজ দেওয়া যায় জানেন না, হোস্টকে মেসেজ দেওয়া যায়, ওইভাবে মেসেজ দেন। কেন বলতে পারছো না কেন? 3 দিন থেকে এগুলো পড়া দেওয়া। নালিশি মামলা ও নালিশি মামলা 250 পুলিশি মামলা নালিশি মামলা না, পুলিশি মামলা নালিশি মামলা একই বিষয়ের উপরে হলে। একই সাথে একই অপরাধ সম্পর্কে। রাইট, সাবিনা তোমাকে ধন্যবাদ। একই অপরাধ সম্পর্কে দুই জায়গায় যদি পুলিশি মামলা নালিশি মামলা হয়, নালিশি মামলা কোথায় হবে? কোর্টে। পুলিশি মামলা কোথায় হবে? সালমা আপু, আমি ইয়া দিছি, দেখেন একটু লিঙ্কটা দিছি, ওনাকে শেয়ার করেন, উনি মনে হয় বুঝতে পারতেছে না, নতুন মানুষ। তাহলে একই সাথে পুলিশি মামলা নালিশি মামলা যদি চলমান থাকে তখন কি কার্যপদ্ধতি? পুলিশি মামলাটা চলতে থাকবে, পুলিশ রিপোর্ট দাখিলের জন্য ম্যাজিস্ট্রেট বলবেন, আর নালিশি মামলা আপাতত স্থগিত থাকবে। পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তীতে এই মামলা আমলে নিবে আদালত। যদি দেখে যে চার্জশিট দিছে, তাহলে এমন ভাবে মামলাটার বিচার কার্যক্রম শুরু হবে যেন পুলিশ রিপোর্টের ভিত্তিতেই নালিশি মামলাটিও রুজু হয়েছিল। আর যদি
চার্জশিট না দিয়ে ফাইনাল রিপোর্ট দেয়, সেই ক্ষেত্রে আবার যেখানে তাদের ইনভেস্টিগেশন যেখানে বন্ধ ছিল, ইনভেস্টিগেশন না ইনকোয়ারি যেখানে বন্ধ ছিল সেখান থেকে আবার চলবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 205 না, 205-এর পরে জিজ্ঞাসা করব। 221 বলেন, 221-এ কি আছে? 221 আছে অভিযোগ হচ্ছে কাজের চার্জ বা বিবরণ। অভিযোগ। চার্জে কি কি বিষয় উল্লেখ থাকবে? কয়টা বিষয় থাকবে চার্জে? 7টি। 7টা বিষয়। 7টি বিষয় থাকবে। অপরাধ, আইন, সুস্পষ্ট ধারা, সকল উপাদান ভাষা ও দণ্ড। দণ্ড। ভালো ছিল, তোমার উত্তরটা আরো সুন্দর হয়েছে। সংক্ষিপ্ত বিচার ফৌজদারি কার্যবিধির কততম অধ্যায়ে আলোচিত হয়েছে? কত ধারা? যারা উত্তর দেন শুধু তারাই উত্তর দেন। আব্দুর রহমান স্যার 260 রেসপন্স করেন, রেসপন্স করার চেষ্টা করেন যে কি কি জিজ্ঞেস করি আপনি ওই পর্যন্ত যেতে পাচ্ছেন কিনা। সংক্ষিপ্ত বিচার 22 অধ্যায়। ইয়াসমিন আপু, হ্যাঁ কথা বলার চেষ্টা করেন। 22 অধ্যায় সংক্ষিপ্ত বিচার কত ধারায় আছে? সংক্ষিপ্ত বিচারের কথা হালকা গরম। সংক্ষিপ্ত বিচার 260 ধারা। 260 ধারা কে দিল উত্তর? সুন্দর। 260-এ হলো সংক্ষিপ্ত বিচার। আর সংক্ষিপ্ত বিচারের কতদিন পর্যন্ত দণ্ড দিতে পারবে? 2 2 বছরের বছর বেশি 262। 2 বছরের বেশি দণ্ড দেওয়া যাবে না। 262। তানিয়া, তোমাকে ধন্যবাদ। পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন। 265 ক। দায়রা আদালতে পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন। 265 ক। সল জবাব বলেন, আর্গুমেন্ট করবে দায়রা আদালত কত ধারা মোতাবেক? 265 265 ভয়ে হলো চার্জ গঠন। 265 ইতে হচ্ছে সল জবাব বা আর্গুমেন্ট, অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের পরে। শোনা যায় না। 4 মিনিট আছে। রায় দেওয়ার সময় যখন রায় দিবে তখন দেখবে যে তার পূর্বে কোনো দণ্ড ছিল কিনা দায়রা আদালতে। 265 ঠ 265 ঠ অপরাধের সহযোগীকে ক্ষমার প্রস্তাব। অপরাধের সহযোগীকে ক্ষমার প্রস্তাব। 337। 337। আর রাজসাক্ষী বা অপরাধের সহযোগী মিথ্যা সাক্ষ্য দান করলে তাকে বিচারের আওতায় আনা যাবে। হচ্ছে 193। হ্যাঁ, কি হ্যাঁ রে? 339। হ্যাঁ না স্যার, 300 আমি 300 বলতেই পারছি না, খালি 40 মুখে আসতেছে। 339। 339 যাকে ক্ষমার প্রস্তাব দিল, আমি পানি খাচ্ছি দেখে ক্যামেরাটা বন্ধ করলাম। যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে সেই ব্যক্তি যদি আবার ধরো আমাকে ক্ষমার প্রস্তাব করলো, আমি রাজি হলাম কিন্তু আমি মিথ্যা সাক্ষ্য দিলাম, সেই ক্ষেত্রে আমারও বিচার আছে, তাই কিনা? সেই বিচারটার বিধান হলো 339। আর 339-এর কয় হলো পদ্ধতি, বিচারটা কিভাবে করবে। কোন আদালতের অনুমতি ব্যতীত রাজসাক্ষীর বিচার করা যাবে না? কোন আদালতের মিথ্যা সাক্ষ্য দানের জন্য তাকে বিচারের আওতায় আনা যাবে না? হাইকোর্ট। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ইয়াসমিন আপু। হাইকোর্ট বিভাগের অনুমোদন কত ধারায় বলা আছে এটা বলেন? 339-এর হচ্ছে 339-এই বলা আছে, 339-এই বলা আছে। হ্যাঁ, মানে ক্লোজটা মনে নাই। 339-এই বলা আছে, তিন উপধারায় বলা আছে এই কথা। বিচারের বলেন মামলা নিষ্পত্তির সময়সীমা দায়রা আদালত কতদিন সময় পাবে? দায়রা আদালত 360 আর 360। দায়রা আদালত যাবো, খাবার খেয়ে নাও, খাবার খেয়ে নাও। 339 গ ধারায় আছে। 339 গ গ ধারা। 339 গ। বিচার 360 নিষ্পত্তির দিন। সময়সীমা কোন আদালত কতদিন পাবে? আচ্ছা আসো। জেলা দায়রা ম্যাজিস্ট্রেট 180 আর দায়রা 360। 180 দিন আর দায়রা আদালত 360 দিন। 360। আচ্ছা, জেলা ম্যাজিস্ট্রেট কে বললেন? এখানে জেলা ম্যাজিস্ট্রেটের বিচারের কার্যক্রম আছে, তিনি তো নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী জেলা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বললাম। কিন্তু না, জেলা ম্যাজিস্ট্রেট না। দুইটা আদালত, একটা হলো কি ম্যাজিস্ট্রেট আদালত, নির্বাহী একটা হলো কি ম্যাজিস্ট্রেট দায়রা 180। আদালত।
দায়রা জজ দায়রা আদালত, হ্যাঁ 360 আর 180। ম্যাজিস্ট্রেট আদালত ছোট আদালত এটা পাবে 180, দায়রা আদালত সময় পাবে 360। কি দিন দিন কিন্তু হ্যাঁ। আত্মপক্ষ সমর্থন এবং সাক্ষী হওয়ার যোগ্যতা, কোনো ব্যক্তি আত্মপক্ষ সমর্থন করতে পারবে। 340 340। আসামির জবানবন্দি গ্রহণ, 342 আসামির জবানবন্দি গ্রহণ 342। এই যে আসামি জবানবন্দি, আসামিকে পূর্বে কি সতর্ক করে দেওয়া হয় জবানবন্দি নেওয়ার সময়? পূর্বেই সতর্ক হ্যাঁ। করিয়া না দিয়া, হ্যাঁ হ্যাঁ পূর্বেই সতর্ক করে না দিয়ে তাকে যে কোনো প্রশ্ন আদালত জিজ্ঞাসা করতে পারবে। তিনি যে উত্তর দিলেন এটার জন্য তাকে আর দণ্ডিত করতে পারবেন না, তবে তাকে তিনি যদি এমন কোন জবাব দেন যে জবাবে মনে হয় যে না কোনো নতুন অপরাধের আভাস পাওয়া যায়, তিনি যদি এমন কোন জবাব দেন যেটাতে নতুন করে অপরাধের আভাস পাওয়া যায়, মিথ্যা জবাব দেন, অস্বীকার করেন, আদালত এটা তার পক্ষে বিপক্ষে ব্যবহার করতে পারবে। আদালত এটা পক্ষে বিপক্ষে ব্যবহার করতে পারবে। গুরুত্বপূর্ণ ধারা এগুলা কিন্তু বাদ দিয়ে যাওয়া যাবে না, ফাঁকিও দেওয়া যাবে না। আদালতে হাজির অপরাধীকে আদালতে আটক রাখা, 351 আর আদালত উন্মুক্ত থাকবে, আদালত খোলা থাকবে, সর্বসাধারণের প্রবেশাধিকার থাকবে। 352 352 সিরিয়ালি জিজ্ঞাসা করতেছি, দেখে সব পাচ্ছেন নাকি? জরিমানা আদায়ের পরোয়ানা কিভাবে কার্যকর হবে? 396 দুইটি উপায়ে। হইল রে 386 386। জরিমানা দেখে নাও 10 দেখে বেশি নাও, চলে গেছে। যেটা ভুল হচ্ছে সাথে সাথে একটু দেখে নাও, ঠিক হয়ে যাবে। 386 হাইকোর্ট বিভাগ দণ্ডটা পরিবর্তন করতে পারবে, দণ্ড রদবদল করতে পারবে। কত ধারা? হাইকোর্ট বিভাগ 300 মানে 374-এ আপনি যে মৃত্যুদণ্ড দিলেন, মৃত্যুদণ্ডের জন্য অনুমোদন লাগবে না দায়রা আদালতের, এই অনুমোদনের জন্য 376 রাইট দণ্ড 376। 74-এ নথিগুলো উপস্থাপন করা হলো, 76-এ গিয়ে কি হলো, এই যে দণ্ডটা এটা কিন্তু আদালত চাইলে রদবদল করতে পারবে, আবার চেঞ্জ করে দিতে পারবে, আবার স্থগিত রাখতে পারবে, বাতিলও করতে পারবে, এমনকি পুনর্বার বিচারের জন্য আদেশ প্রদান করতে পারবে। গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ, 382 গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ 382। কত পর্যন্ত পড়া ছিল আপনাদের? 400 ধারা পর্যন্ত ছিল, 400 তাই না? ঠিক আছে, এই পর্যন্তই তো। আচ্ছা, তরুণ অপরাধীকে কিশোর অপরাধীকে চরিত্র সংশোধনাগারে প্রেরণ, 399 মিথ্যা তুচ্ছ বিরক্তিকর মামলা 399 সঠিক উত্তর। 250 250 নালিশ প্রত্যাহার 248 248 আর নালিশ খারিজ। 203 ম্যাজিস্ট্রেট হ্যাঁ, আদালতে 203 কখন কোন মামলার রায় দেয়া হয়, কত ধারা মোতাবেক রায় দেয়া হয় ম্যাজিস্ট্রেট আদালতে? 245। ম্যাজিস্ট্রেট আদালত 241 থেকে শুরু হয়েছে না, 245-এ কিন্তু রায়, ঠিক আছে। ফরিয়াদি হ্যাঁ, যদি দণ্ড সরকারি অথবা কর্মচারী হন, এবার প্রশ্নটা খেয়াল করেন, বাদী মামলার বাদী যদি সরকারি কর্মচারী হন এবং তিনি হাজির থাকতে না পারেন, তখন আদালত কি করবে? মামলা বন্ধ করে দিবে? না, ওনাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে মামলা চলমান থাকে। সুন্দর। কত ধারা? ফরিয়াদির এটা হচ্ছে অনুপস্থিতি 247। 247 247। ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দেয়া যাবে, দোষ স্বীকারের 205 ভিত্তিতে দণ্ড 243। 243। ঠিক আছে, মোটামুটি সিআরপিসি একবার করে পড়ছেন বোঝা যাচ্ছে, বাকিরা একটা লোক যারা যারা জবাব দিলেন না তাদের কারোরই পড়া হয়নি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী শুক্রবার আপনাদের একটা ক্লাস হবে, সেই ক্লাসে একদম বাই নামে ধরে ধরে পড়া, যাকে জিজ্ঞাসা করব সে শুধু উত্তর দিবে, সেইভাবে প্রিপারেশন নিবেন শুক্রবারের জন্য। এখন থেকে পড়েন, সিআরপিসি পড়েন, একদম পুরো সিআরপিসি
1 থেকে 565 কতবার কতদিন ধরে পড়লেন? 3 মাস ধরে সিআরপিসি পড়ছেন, তারপরও যদি এখন আবার আপনাদের এগুলো না হয় তাহলে এটা খারাপ না? তাহলে এই সপ্তাহটা আপনারা পুরোটা শুধু সিআরপিসি পড়বেন, অতিরিক্ত পড়ার মধ্যে সিআরপিসি রিভিশন দিবেন। শুক্রবারে যাকে পড়া জিজ্ঞেস করবো সে উত্তর দিবে, নাম ধরে ধরে জিজ্ঞেস করবো। 2-1 জন লোক শুধু উত্তর দিচ্ছেন, বাকিরা চুপ করে থাকতেছেন, আপনাদের তো কোনো উন্নতি নাই। আমার উন্নয়নের জন্য আসছেন, আপনাদের উন্নয়নের দরকার আছে না? আর যারা যারা ক্লাসে আসবে না তাদের ব্যবস্থাও নিচ্ছি। ফোন দিলে ফোন রিসিভ করেন না আপনারা? মাস্টারের আকাল আছে নাকি দুনিয়ায়? বহু বহু মাস্টার বেরোইছে না? তো তাদের যাদের ক্লাসে চুপ করে থাকা যায় তাদের ক্লাসে জয়েন করবেন আপনারা। ওপেন ফ্লোর আপনাদের জন্য, কোনো সমস্যা নাই। আপনি দেখেন ফেসবুকে শিক্ষকের তো অভাব নাই, আল্লাহর রহম বহু শিক্ষক। আমাদের স্যাররা এত গুণী গুণী, তারা অনেক ভালো ভালো পড়ায়। আপনারা যে ক্লাসে চুপ করে থাকা যায়, যে ক্লাসে কোনো জবাবদিহিতা নাই, সেখানে জয়েন করবেন। আমার ক্লাসে থাকলে আপনাকে আমার ফোন ধরতে হবে, আমার সাথে কথা বলতে হবে, কি অবস্থায় আছেন, কেন ক্লাসে আসলেন না, হাতের লেখা কেন জমা দিচ্ছেন না, এটা আপনাকে জবাবদিহিতা করতেই হবে। যদি এটা আপনার জন্য কষ্ট হয় তাহলে আমি দুঃখিত। বুঝতে পারছেন আমার কথা? শুক্রবার আপনাদের আগামী শুক্রবার পুরো সিআরপিসি একটা ক্লাস হবে সন্ধ্যার দিকে, একদম শুরুতেই শুরু করে দেব, একদম সব খুঁটিনাটি যা আছে সকল প্রশ্ন জিজ্ঞাসা করব। তখন ছোটখাটো এমসিকিউ থাকবে, পার্থক্য থাকবে। আপনি পুরো সিআরপিসির উপরে একটা দখল নিবেন। দেখেন আজকে কয় তারিখ? কেবল আজকে রবিবার না, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 5 দিন পাচ্ছেন। এই 5 দিনে শুধু সিআরপিসিটা ঝাঁঝরা করে ফেলেন, ঠিক আছে? পেনাল কোড কি আর পড়াবো, কতটুকু পড়াই আর দেবো, সমস্যা নাই। এটার সাথে আপনাকে অতিরিক্ত সিআরপিসিটা আপনি রিভিশনে রাখেন। ওই দিন আপনাদেরকে শুধু সিআরপিসির, আর অন্য কোনো ক্লাস হবে না, শুধু সিআরপিসি। আর একটা লোক মাত্র হাতের লেখা জমা দিছেন, বাকিদেরও খবর নিচ্ছি আমি, দাঁড়ান। রাষ্ট্রদ্রোহ টিকা দিছিলাম, এই টিকা একজন দিছে শুধু নীলুবাবু। আজকে যে লেখা দিছি এই লেখাটা জমা দিছেন 3 জন বা 4 জন লোক, বাদ বাকি লোকগুলো আপনাদের কি অবস্থা? পড়েন না, লেখা জমা দেন না, আসেনও না ক্লাসে ঠিক মতো, মানে স্যার যুক্ত করে নেন আমাকে গ্রুপে, নিচে আর একদম কাজ শেষ। মানে কি আপনাদের রেজাল্ট হওয়ার পরে একটু মানে আগুন লাগছে শরীরে যে এটা কি হলো আমার, এত লোক পাশ করে গেল আমি পাশ করতে পারলাম না। তো এই আগুনটা তো আপনাকে ধরে রাখতে হবে। একটা ক্লাসে যুক্ত হলেন, হয়ে আপনি একদম মানে কি বলবো, আগুন সাথেই পানি দিয়ে নিভে গেল, কোনো হইলো কিছু? এই যে আপনার ভেতরে যে যন্ত্রণাটা, এটা ধরে রাখতে হবে, আপনাকে পড়তে হবে। যে সবাই পারলো তাহলে আমি পারবো না কেন? হুম, জি স্যার। জি স্যার, লেখা একটা লেখাও পাইলাম না কেন? হ্যাঁ, লেখা আজ পর্যন্ত একটা লেখা জমা দিছেন? 2 দিন মনে হয় 2টা লেখা জমা দিছেন, আর কিচ্ছু লেখা টাকা জমা দেওয়ার খোঁজ নাই। জি স্যার, সবারও স্যার খবর শীতে নিচ্ছি মাথা আমি। ব্যথা করতেছে, শীতে মাথা ব্যথা করতেছে স্যার। শোনেন, যদি তাকে মনে হয় না কেন দেশের এক কোণে, আপনার যদি ইচ্ছা থাকে, মাথা ব্যথা কেন এখন এই মুহূর্তে মাথা ব্যথা, গত 24 ঘন্টা মাথা ব্যথায় ভুগছেন, তো 10টা মিনিট বের করে জি লেখা স্যার। যায়নি? আচ্ছা দাঁড়ান, আমাদের সিআরপিসি রিভিশন শেষ হয়েছে, এবার আমরা পেনাল কোডের রিভিশনে যাব। আপনাদের পড়া ছিল একদম, যে যেটা ধারা জিজ্ঞাসা করতেছি সেটার উত্তর দেন। আচ্ছা, পড়া ছিল 1 থেকে 140। কে কে ক্লাসে আসে নাই, দাঁড়ান তো। যারা ক্লাসে আসে নাই তাদের আরো কঠিন ব্যবস্থা হবে। 1 থেকে 140 পর্যন্ত ছিল পেনাল কোডের পড়া, উত্তর দেন। যে কাজ করার জন্য কোনো ব্যক্তিকে ভয় দেখিয়ে বাধ্য করা হয়, কত ধারা? শুধু ধারাগুলো বললেই হবে, বলেন। যে কাজ করার জন্য কোনো ব্যক্তিকে ভয় দেখিয়ে বাধ্য করা হয়, 94। 94 ধারা। দেহের ক্ষেত্রে, দেহের ক্ষেত্রে একটা প্রশ্ন দিছি না আপনাদেরকে, কখন মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করা যাবে? 101 101, আর 104। 101 আপনাদের প্রশ্নে কিন্তু 2টা ধারাই আসবে। হ্যাঁ, দেহের ক্ষেত্রে, সম্পত্তির ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে দেওয়া আছে। 101 আর 104
দুইটাই আসবে, এই তো উত্তর ক্লাসে বলেই দিলাম, এখন শুধু লিখে ফেলবেন। দুষ্কর্মে সহায়তাকারী কি কি উপায়ে দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হবে? কয়টি কাজ করলে, কয় ধরনের কাজ করলে দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হবে? 5 ধরনের কাজ করলে। কত ধারা? 108 108 সহায়তাকৃত কাজ হতে ভিন্ন কার্য সংগঠন হলে তখন দায় দায়িত্ব কত ধারা? 11 ভিন্ন কার্য 111 111। সহায়তা যে কাজে দেয়া হলো সেই ব্যক্তির অভিপ্রায় থেকে ভিন্ন অভিপ্রায় কার্য সম্পাদন হলে 110 110। সহায়তাকৃত কার্যটি অনুষ্ঠিত হলো কিন্তু এই সহায়তাকারীকে দণ্ড প্রদান করার জন্য আলাদা কোনো বিধান নাই। 9 ঘটনাস্থলে উপস্থিত থেকে সহায়তা। 114 মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র গোপনকরণ। 115 সরি 18। সাবিনা 118। তাহলে প্রশ্ন দুইটা কিন্তু বুঝতে হবে, একদম ভাষা কাছাকাছি। দেখেন, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা করা অপরাধ অনুষ্ঠিত না হওয়ার ক্ষেত্রে 115, আর ওইটা ছিল মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপনকরণ 118। কারাদণ্ড হলে 120 120। সরকারি কর্মচারী হলে 119। সরকারি কর্মচারী, মনে পড়ে গেল, সরকারি কর্মচারী কর্তৃক স্বেচ্ছাকৃতভাবে রাজবন্দী যুদ্ধবন্দীকে পলায়ন করতে 128। এই রাজবন্দী যুদ্ধবন্দীকে যদি কোনো ব্যক্তি কি করে, আশ্রয় দান করে 130 130। অবহেলার দরুন রাজবন্দী যুদ্ধবন্দীকে পলায়ন মানে পালিয়ে যেতে দেয়া। 29 অপরাধজনক ষড়যন্ত্র কাকে বলে? সংজ্ঞা 120 ক 120 ক। আর অপরাধজনক ষড়যন্ত্রের শাস্তি 120 পরে বলতেছি কথা। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা, অপরাধ অনুষ্ঠিত হয় নাই। 115তে দুইটা অপশন আছে না? তো আমি যদি শুধু যাবজ্জীবন বলি তাহলে কি অন্য ধারা দেওয়ার সুযোগ আছে? 115ই হবে কিন্তু, ঠিক আছে। একই অভিপ্রায় পূরণ কল্পে একাধিক ব্যক্তির কাজ সমান অপরাধ বলে গণ্য হবে। 34 ধারা। সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ 93 যে সকল কাজ সাধিত ক্ষতি হতে স্বতন্ত্রভাবে অপরাধ বলে গণ্য হয় 91 91। সৎ বিশ্বাসে মঙ্গলার্থে কৃত কাজ অপরাধ নয়, সম্মতি সহ কত, ব্যতিরেকে কত? সম্মতি সহ 88 আর ব্যতিরেকে 92 88 সম্মতি আর সহ, সম্মতি আর হলো 92 সম্মতি ব্যতিরেকে। ব্যক্তি কাকে বলে? ব্যক্তি 11 ধারা। পড়ছেন? এগুলো তো আমি পড়াইছি না, এটা প্রথমের দিকে পড়িনি। 11 ধারা। ব্যক্তি কাকে বলে? 11 ধারা। বিশেষ আইন কত ধারা? 41 এগুলো জীবনেও আসবে না ইনশাল্লাহ। 42 হচ্ছে স্থানীয় আইন। অসাধুভাবে, তাই না? তুমি এতক্ষণে উত্তর দিচ্ছ। অসাধুভাবে হলো 24। প্রতারণামূলক ভাবে 25 মূল্যবান জামানত 30 তিনটা লোকের গলা শুনলাম, রাবে আপু, ইয়াসমিন আপু আর হচ্ছে তানিয়া। মুনতাহিনা একটা দুই একটা মেসেজ দিল। আর আপনারা কি করতেছেন বলেন তো? বাকিদের কি খবর? মোবাইল রেখে মুশকিল হলো কি আপনাদেরকে দেখা যায় না, দেখলে না আমি বুঝতে পারতাম যে আপনারা কি কোন দিকে ঘুরতেছেন, কি করতেছেন না করতেছেন। মেয়েদের না সমস্যা, বুঝতে পারলাম যে তারা ভিডিওতে আসে না। ছেলেদের কি সমস্যা ভিডিও ক্লাসে? আমি তো বুঝি না যে আমি কাদেরকে পড়াই। 6 বছরের মধ্যে অথবা কারাবাসকালে অর্থদণ্ড আদায় যোগ্য হবে কত ধারা? কত ধারা? 70 ধারা। আর নির্জন কারাবাসের সীমা 74
74। এই তো পেনাল কোড মোটামুটি ভালো আছে, কিন্তু আপনাদের সিআরপিসির অবস্থা তো দেখি একটু গ্যাপ গেছে, আর মানে কয়েকদিন রিভিশন নাই আর ইয়ে নেই। ঠিক আছে, এবার আসেন, আপনাদের দুইটা সৃজনশীল প্রশ্ন ছিল, আমরা সেই সৃজনশীল প্রশ্নে যাব। হ্যাঁ, হাতের লেখা দেন নাই একটা লোক, কয়টা লোক হাতের লেখা দিচ্ছেন দেখতেছি, খাতা খাতা দেখি। এরপরে আমরা যাব ক্লাসে। পেনাল কোড এগুলি তো এখন মুখস্থ পড়া, এত বেশি ইয়া নাই, বুঝতে পারছেন? রাবেয়াপুর খাতাটা দিয়ে বিসমিল্লাহ করি। আচ্ছা, প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল সৌরভী নামক ব্যক্তি রুমা নামক ব্যক্তিকে রেবেকার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দানের জন্য প্ররোচনা দেয়। উক্ত প্ররোচনার ফলে অপরাধ অনুষ্ঠিত হয়। তাহলে সর্বপ্রথম কি চিন্তা করতে বলছিলাম? অপরাধটা অনুষ্ঠিত হলো কি হলো না, তাই না? তাহলে অপরাধ অনুষ্ঠিত হয়ে গেছে, হইলে পরে কোন দিকে? 109 থেকে 100 114 ভিতরেই হবে যে কোনো একটা ধারা, তাই তো? যেহেতু ঘটনা ঘটে গেছে। এবার চলেন দেখি ঘটনা কি ঘটছে। মিথ্যা সাক্ষ্য দান। মিথ্যা সাক্ষ্য দান আমরা এখনো পড়িনি। 191 ধারায় হলো মিথ্যা সাক্ষ্য দান কাকে বলে। 192 মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা বা তৈরি করা, উদ্ভাবন করা। আর 193 হলো মিথ্যা সাক্ষ্য দানের শাস্তি। এবার আসেন, তাহলে কে কত ধারায় দণ্ডিত হবে? কে কাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ালো? সৌরভী নামক ব্যক্তি রুমা নামক ব্যক্তিকে বলল যে তুমি রেবেকার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দাও। তাহলে রুমা কি করলো? এই প্ররোচনার ফলে অপরাধ অনুষ্ঠান করে ফেললো। তাহলে রুমা হচ্ছে মূল অপরাধী। আর কে সহযোগী অপরাধী বা সহায়তাকারী ব্যক্তি? কে? সৌরভী। তাহলে আসেন, সৌরভী সে কত ধারায় দণ্ডিত হবে? আগে দেই রুমার দণ্ডটা, যেহেতু সে মূল অপরাধ করছে 193 ধারায় রুমা দণ্ডিত হবে। এরপরে আসেন, আপনাদের সিনিয়রদের নাম নিচ্ছি আমি, দুঃখিত। এরপরে আসেন সৌরভী, তাহলে সে তো সহায়তাকারী, তাকে আপনি কি দিয়ে দণ্ডিত করবেন? অবশ্যই 193। তো তার সঙ্গে কি যাবে দেখেন, মিথ্যা সাক্ষ্য দানের প্ররোচনার কোনো দণ্ড আলাদা করে পেনাল কোডে দেয়া নাই। তাহলে 109/193। আগে দিতে হবে 193, দুঃখিত, আগে 193 তারপরে 109। আসে দেখি কি লিখছে রাবে আপু আমার। উক্ত প্রশ্ন পর্যালোচনা করলে, এভাবে লিখবো না, আমরা লিখবো আলোচ্য প্রশ্নানুসারে। এই কথাটা সুন্দর। উক্ত প্রশ্ন পর্যালোচনা করলে একটু কেমন দেখায়, হ্যাঁ? তাহলে আপনি পেন্সিল দিয়ে উপরে লিখে রাখেন, আলোচ্য প্রশ্নানুসারে সৌরভী নামক ব্যক্তির প্ররোচনার ফলে রুমা নামক ব্যক্তি রেবেকার বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষ্য দান করে। সৌরভী যদি রুমাকে প্ররোচনা না দিত তাহলে অপরাধ সংগঠিত হতো না। এখানে সৌরভী নামক ব্যক্তি প্ররোচনা দেওয়ার জন্য পেনাল কোডের 108, 109 ধারা অনুসারে দণ্ডিত হবেন, এবং এই প্ররোচনার ফলে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য পেনাল কোডের 193/109 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। এটা কে দণ্ডিত হইল? রুমা নামক ব্যক্তি। না না আপু, একটু ঝামেলা হয়েছে। হ্যাঁ, তাহলে রুমা শুধু পাবে কি? আমি এই প্রশ্নটার উত্তর লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা লিখতে হবে আমার, বুঝতে পারছি। দেখি কারো খাতা অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা, থাকলে ওইটা বলে দিব এখন। আচ্ছা, তাহলে একটু মানে সমস্যা হয়েছে প্রশ্নটা সাজানো। এই সৃজনশীল প্রশ্নগুলো আসলে আমরা এভাবে লিখবো না। কিভাবে লিখবো আমি দেখিয়ে দিচ্ছি। কোন ব্যক্তি, কোন কোন ব্যক্তি কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে বা ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি করা যাবে। ঠিক আছে, মাইক্রোফোন গুলো বন্ধ রাখো রে, যখন কথা বলো না তখন তো শব্দ শোনা যায়। মাইক্রোফোন বন্ধ রাখেন। এরপরে আসেন, তাহলে যেসব ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কারো মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতির প্রতি প্রযোজ্য হবে, যদি অপরাধটি 100 ধারার বর্ণনাধীন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার দেহের ক্ষেত্রে না হয়, তাহলে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে স্বেচ্ছাকৃতভাবে আক্রমণকারীর মৃত্যু সংঘটনের প্রতি প্রযোজ্য হবে না। শুরুতেই লেখা উচিত ছিল 99 ধারার ব্যতিক্রম সমূহ সাপেক্ষে। এই কথাটা আগে যাবে, 99 ধারার ব্যতিক্রম সমূহ সাপেক্ষে 100 ধারার বর্ণনাধীন যে অপরাধগুলো, এগুলো যদি না ঘটে অন্য কোনো অপরাধ ঘটে, তাহলে ওই ব্যক্তিকে কি করা যাবে? তাকে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করা যাবে। অন্য কোনো ক্ষতি সাধনের প্রতি প্রযোজ্য হবে। আপনি তাকে আঘাত করতে পারবেন, ধাক্কা দিতে পারবেন। কত ধারা? পেনাল কোডের 101। সম্পত্তির ক্ষেত্রে একইভাবে 99 ধারা শর্তসমূহ সাপেক্ষে অপরাধটি যদি সম্পত্তির ক্ষেত্রে 103 ধারার বর্ণনাধীনে 4 প্রকারের অপরাধ না হয়ে অন্য কোনো অপরাধ হয়, তাহলে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে না, তবে তাকে অন্য কোনো ক্ষতি করা যাবে।
4। তাহলে 101 আর 104 আপনার এটা প্রশ্ন মোটামুটি সুন্দর হয়েছে, শুধু 99 ধারাটা আগে দিবেন তাহলেই হয়ে গেল। আচ্ছা, পরের খাতা দেখি আপনারা কি কি লিখছেন। গ্রুপ কোথায়? গ্রুপও তো খুঁজে পাচ্ছি না। এতক্ষণে তারা এমসিকিউ পরীক্ষা দিচ্ছে, এতক্ষণে বোর্ড দিচ্ছে। আচ্ছা দেখি আর কার কার খাতাগুলো দেখা যাচ্ছে না, মাউসটাও কাজ করতেছে না। আচ্ছা, এই পর্যন্ত তো লেখা, তাই না? ইয়াসমিন আপু কি লিখছে? আলোচ্য প্রশ্ন অনুসারে সৌরভী নামক ব্যক্তি রুমা নামক ব্যক্তিকে মিথ্যা সাক্ষ্য দানের জন্য প্ররোচনা দেয়, ফলে অপরাধ অনুষ্ঠিত হয়। পেনাল কোডের 109 এবং 193 ধারার অপরাধে অপরাধী হবেন মিথ্যা সাক্ষ্য। সুন্দর আপু, আপনার এটা ভালো হয়েছে, ইয়াসমিন আপু লেখা সুন্দর হয়েছে। কিন্তু দেখেন, আপনি 109/193 এভাবে লেখা যাবে না, দুইজনের অপরাধ একটু আলাদা করে লিখতে হবে। যেহেতু বলা আছে কার কি অপরাধ, আপনি লিখবেন রুমার অপরাধ। সে অমুক ব্যক্তির প্ররোচনায় প্ররোচিত হয়ে মিথ্যা সাক্ষ্য দিল, সে 193 ধারায়, মূল অপরাধী 193 ধারা, নিচে দিলেন পেনাল কোড 193। এরপরে আসেন সৌরভীর অপরাধ। সৌরভী যেহেতু প্ররোচনা দিল, প্ররোচনার ফলে অপরাধ অনুষ্ঠিত হলো, সেহেতু সে 109/193। তাহলে দুইটা পার্ট হবে আপনার প্রশ্ন, ছোট ছোট হবে কিন্তু দুইটা অংশ, যেহেতু বলছে কার কি অপরাধ, কয়ের অপরাধ ক্ষয়ের অপরাধ, এভাবে অপরাধগুলো আপনাকে লিখতে হবে। আচ্ছা, দেহের ক্ষেত্রে সম্পত্তির ক্ষেত্রে, এইটা কার খাতা আমি তো বুঝতে পারছি না, নাকি ওনারই খাতা? ও আচ্ছা আপু, আপনারই খাতা, ঠিক আছে। তাহলে দেখি, যে সকল ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতির প্রতি প্রযোজ্য হবে, দেহের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে আক্রমণকারীর আক্রমণ প্রতিরোধ যদি পেনাল কোড আইনের 100 ধারার ভিতরে না হয়, ভিতরে না পড়ে, এইভাবে না লিখে 100 ধারায় উল্লিখিত অপরাধ সমূহের মধ্যে না হয়, 100 ধারায় না পড়ে, কেমন হলো না কথাটা? আমি বলার সময় এভাবে বলবো, কিন্তু লেখার সময় আপনাকে সবচেয়ে পোলাইট ভাষাটা লিখতে হবে, মার্জিত ভাষা। তাহলে কি লিখবো? 100 ধারার বর্ণনাধীন অপরাধ সমূহের মধ্যে না হয়, এভাবে লিখে নেন উপর দিয়ে। তাহলে ওই ব্যক্তি কি হবে? মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করে এই অধিকার প্রয়োগ করা যাবে। কোথাও 99 ধারা সত্য সমূহ সাপেক্ষে দেখলাম না। 99 ধারাটা অবশ্যই লিখতে হবে, না হলে আপনার প্রশ্নে নম্বর কম কম পাবেন। সম্পত্তির ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে আক্রমণকারী 103 ধারার ভিতরে না পড়ে। আপু কথাগুলো ঠিক করে নেন, হ্যাঁ, ভাষাটা সুন্দর করে লিখে ফেলেন। এরপরে আসেন রাষ্ট্রদ্রোহ। যদি কোনো ব্যক্তি উচ্চারিত বা লিখিত শব্দ উক্তি দ্বারা, যদি কোনো কথিত লিখিত শব্দাবলী বা দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে, এই লাইনটা একটু মুখস্থ করেন, কারণ কি জানেন, এই লাইনটা বহু জায়গায় পাবেন, বহু জায়গায় এই একই লাইন পাবেন। তাহলে লিখিত শব্দাদি বা উক্তি দ্বারা, চিহ্নাদি দ্বারা, দৃশ্যমান প্রতীকের সাহায্যে, কিংবা আমি আসলে দেখতে পাচ্ছি না, বা অন্য কোনো ভাবে বাংলাদেশের আইন অনুসারে প্রতিষ্ঠিত সরকারের প্রতি বিদ্বেষ ঘৃণা সৃষ্টি করে, চেষ্টা করে, বৈরিতা করে, তাহলে ওই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড, যে জরিমানা দণ্ডে দণ্ডিত হবেন 3 বছর পর্যন্ত। আচ্ছা, দণ্ড মুখস্থ করার দরকার নেই, এত কিছু মনে রাখতে পারবেন না। রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের জন্য সরকারের অনুমতি ব্যতীত মামলা দায়ের করা যায় না, 124-এর ক। এই লাইন টুকু যদি আপনি দেন নোট, তাহলে আগে 124-এর ক আপনাকে উপরে দিতে হবে। এই রাষ্ট্রদ্রোহিতার মামলা আপনি 197 ধারা দিতে পারবেন। সরকার, না না না, 197 রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের বিরুদ্ধে মামলা, 196-এর ক দিবেন, তাই না? তাহলে এটা সিআরপিসি দিবেন আপনি তখন। তাহলে আপনার ধারাটা হবে নোটের উপরে। ইয়াসমিন আপু বুঝতেছেন? ধারাটা যাবে আপনার নোটের উপরে। আর যখন আপনি এই কথা লিখবেন, যে ধারা থেকে লিখতেছেন সেই ধারাটা নিচে, অর্থাৎ সিআরপিসি ধারাটা আপনাকে নিচে দিতে হবে। দেখি সাবিনা কি লিখছে। সৌরভী দুষ্কর্মের সহায়তার জন্য 109 ধারা, আর মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য। ঠিক আছে আপনাদের, কিন্তু আলাদা আলাদা করে ফেললে অপরাধটা সুন্দর হইতো। নিম্ন এর নিচে আবার এত কি টান রে? আচ্ছা, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার ব্যতীত অন্য কোনো ক্ষতির প্রতি প্রযোজ্য হবে, দেহের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে নাই, 199 ধারা নাই। 99 ধারা লিখে নেন, 100 ধারার মধ্যে না পড়ে এই ভাষা লেখা যাবে না। আচ্ছা, এই তো ছিল খাতা, আর কি খাতা দেখবো? আপনাদের তো খাতাই নাই। তো যাই হোক, মোটামুটি পরীক্ষা লিখতেছেন, একটু অভ্যাস হচ্ছে, আলহামদুলিল্লাহ, খুশি।
ঠিক আছে, এই পর্যন্ত ছিল আমাদের গত ক্লাসের পড়া। এখন একটু দেখি, মালিহা তুমি তো বিয়ে বাড়ি গেছো, রিয়া আপু উনি নতুন জয়েন করলো মনে হয় ক্লাসে। তানিয়া হাতে লেখা দেও নাই কেন? নীলু বাপু ক্লাসে আসছে? নীলু বাপু আপ- স্যার ক্লাস শেষ করে লিখবো। এখন আমি আসছি তো সন্ধ্যার দিকে, এসে আবার বাচ্চা কাচ্চাদের খাওয়াই টাওয়াই, যে ছোটটা ঘুমাইছে, এখন ক্লাস করতেছে। একদিন শুধু দেখবো যে তোমরা কি করো, তারপরে তোমাদের বিচার হচ্ছে, ঠিক আছে? মুক্তা আমার ব্যাটসম্যান, তার সাথেও আমার কথা হয়েছে। সালমা আপু সেও ব্যস্ত, সবাই ব্যস্ত। যতই ব্যস্ত থাকেন আমরা তো পড়তে আসছি, তাই না? পড়াটা আপনাকে সারাদিন সময় করে 1টা ঘন্টা বের করতে হবে। জিয়াউল স্যার লেখা দেন না কেন? লেখা লেখা দেওয়া লাগবে না? আব্দুর রহমান স্যার দেখি আপনাদের কালকে হাতের লেখা দেন কিনা, তারপরে আপনাদের বিচার করতেছি আমি, ঠিক আছে? বাকিদের নাম বললাম না, সাবধান হয়ে যান। আমরা কতদূর পর্যন্ত পড়ছি পেনাল কোড? 140। 40 পর্যন্ত পড়ছিলাম। 40, 140 দ্বারা কি আছে বলেন? 140 সেনাবাহিনী, প্রত্যেক নৌবাহিনী, বিমান বাহিনীর বাহিনীর পোশাক ব্যবহার করা বা কর্তব্য প্রতিধারণ করা। আমাকেও পরিধান করে তার শাস্তি। আচ্ছা, এই যে আইনগুলো পড়লাম আমরা পেনাল কোড, অর্থাৎ আপনি বিদ্রোহে সহায়তা করলেন, এগুলো কার জন্য প্রযোজ্য? এই আইনের বিধানগুলো কার জন্য প্রযোজ্য বলেন? স্থল, নৌ ও বিমান বাহিনীর জন্য প্রযোজ্য। এগুলো পড়াইলাম রে। এই আইনটা কার জন্য প্রযোজ্য? এই আইনটা সামরিক বাহিনীর সদস্যদেরকে যে ব্যক্তি প্ররোচনা দিল তাদের জন্য প্রযোজ্য। সামরিক বাহিনীর আলাদা আইন আছে, তাদের আইন দিয়ে তাদের বিচার হবে, তাদের জন্য কিন্তু আইন প্রযোজ্য না। কত ধারায় এই কথা বলা আছে? আপনাদেরকে যে গত ক্লাসে বুঝাইলাম, তাহলে বুঝাই কি লাভ হইলো বলেন তো? পড়া তো মাথায় ঢোকে নাই আপনাদের। এটা হচ্ছে 134 ধারায় আছে। 139 ধারায় আছে। 139 কেন? 134 কেন? 134-এ কি আছে? 134-এ আছে 134-এ আছে আক্রমণ অনুষ্ঠিত হলে সেই ক্ষেত্রে শাস্তি। 134টা হঠাৎ কেন মনে হলো রাবে আপু? আপনার কথা শুনে আমি ভাবলাম আমি কি ভুল করতেছি কিনা, ওই জন্য আগে একটু দেখে নিলাম। 139 আছে। 139-এ কি বলা আছে দেখেন, কতিপয় আইনের অধীনে ব্যক্তিগণ, অর্থাৎ স্থল বাহিনী আইন, অর্থাৎ সেনাবাহিনীদের যে আইন আছে 1952, সেনাবাহিনীর লোক যদি বিদ্রোহ করে তার আলাদা আর্মস অ্যাক্টে তার বিচার হবে, আর্মি অ্যাক্ট। আর নৌবাহিনীর লোক যদি বিদ্রোহ করে তাদের তো আইন আছে, ওই আইনে বিচার হবে। কিন্তু আপনি যে উস্কানি দিলেন পাবলিক হয়ে, এগুলো অর্থাৎ সামরিক বাহিনীর সদস্যদেরকে আপনি এই ধারার আওতায় নিয়ে আসতে পারবেন না। তাদের আলাদা আইন আছে, ওই আইন অনুযায়ী তাদের বিচার হবে। তাহলে এই বিচার কাদের হবে? যারা যারা প্ররোচনা দিল, উস্কানি দিল, তাদের বিচার হবে, তাই না? বুঝতে পারছি আমরা? তাহলে এই আইনের বিধানগুলো কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বাকিদের ক্ষেত্রে। অর্থাৎ এগুলো তো সহায়তাকারী, পলাতককে আশ্রয় দানকারী, বিদ্রোহে সহায়তা করলো, আক্রমণে সহায়তা করলো, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে, এই পর্যন্ত ছিল আপনাদের হোমওয়ার্ক সংক্রান্ত আলোচনা। আজকে আমরা নতুন ক্লাসে যাব, 8 অধ্যায় পড়বো। কত অধ্যায়? 8 অধ্যায়। ইনশাআল্লাহ এই অধ্যায় শেষ করে তারপরে উঠবো। সেভাবেই সবাই একটু জোরে সোরে শক্ত হয়ে বসেন, ঠিক আছে? ক্লাসে আসলেন বেড়াইতে, তাহলে কি লাভ হবে বলেন? এমন করে আসেন যে যেদিন যে ক্লাস স্যার নিবে সেই ক্লাসের পড়াটা যাতে আমার ক্লাসেই কমপ্লিট হয়, এইভাবে আসতে হবে। আচ্ছা, তাহলে এই অধ্যায়টাতে কি বিষয় আলোচিত হয়েছে? গণশান্তির পরিপন্থী যে অপরাধগুলো, এই অপরাধ সংক্রান্ত আলোচনা। তাহলে গণশান্তির পরিপন্থী অপরাধ কিরকম অপরাধ একটু বলেন তো একজন ব্যক্তি, একটু শুনি। গণশান্তির পরিপন্থী অপরাধ কাকে বলে? কোন অপরাধগুলোকে গণশান্তির পরিপন্থী অপরাধ বলে? এমনি আইডিয়া করে বলেন, আপনার হুবহু হতে হবে এমন কোনো কথা নেই। আসছে, গণশান্তির পরিপন্থী অপরাধ কাকে বলে? যে পরীক্ষার ব্যবস্থা, তাই না? দিয়ে রাখলো একটা আকাশ থেকে, কি লিখবেন? 2-4 লাইন তো লিখতেই হবে আপনাকে, তাই না? যেটা মানুষের শান্তি বিনষ্ট করে।
যেসব হ্যাঁ, কার্যক্রম। যে অপরাধগুলা শুধুমাত্র ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, অর্থাৎ জনসাধারণ, যেটার ইম্প্যাক্ট সবার উপরে পড়ে, সকলের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, এই ধরনের অপরাধকে বলে গণশান্তির পরিপন্থী অপরাধ। এই অপরাধের আলোচনা হলো পেনাল কোডের 8 অধ্যায়। পেনাল কোডের 8 অধ্যায় সর্বপ্রথম ধারাটা হচ্ছে 141 ধারা, বেআইনি সমাবেশ। আপনারা এমন কোনো ব্যক্তি নেই আমার বিশ্বাস যারা একটু টুকটাক বইয়ের সাথে জড়িত আছেন, বেআইনি সমাবেশের ধারাটা কেউ জানেন না। আছেন? তাহলে 141 ধারা, 141-এ কি? বেআইনি সমাবেশ। ইংরেজিটা কি বলেন তো? ইংরেজি কি? খুব সুন্দর একটা ইংরেজি, আনলফুল অ্যাসেম্বলি। হ্যাঁ, সুন্দর। তাহলে এটাকেই বলে বেআইনি সমাবেশ, তাই না? আনলফুল অ্যাসেম্বলি। এবার আসেন, তাহলে অ্যাসেম্বলি, আমরা ছোটবেলায় অ্যাসেম্বলি করছি না? স্কুলে দাঁড়াইছি কতবার। এমনিতে ট্রেনিং এ গেলে বা ট্রেনিং এর সময় তো দাঁড়াই। এই যে সবাই একত্রে দাঁড়ানোই কিন্তু, অর্থাৎ কিছু লোক একতাবদ্ধ হওয়া, এটাই হলো অ্যাসেম্বলি। তাহলে আসেন বেআইনি সমাবেশের সংজ্ঞাটা একটু নেই। 5 ধরনের কথাবার্তা বলা আছে: প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, পঞ্চমত। তাহলে 5 রকমের কার্যক্রম যদি করে 5 জনের বেশি ব্যক্তি, কি কি শর্ত? 5-এর বেশি ব্যক্তি অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে তাদের সবার একই উদ্দেশ্য থাকতে হবে। একই উদ্দেশ্য সাধন কল্পে নিম্নলিখিত কার্যক্রমগুলোর যে কোনো একটা করলেই তারা কি করেছে? তারা বেআইনি বেআইনি সমাবেশ করেছে বলে গণ্য হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসেন একটু দেখি কি কি করবে 5 বা ততোধিক ব্যক্তি। তাহলে প্রথম শর্ত কি? খেয়াল করেন, 5 বা ততোধিক ব্যক্তি কি করবে? একত্রে, তাদের সাধারণ উদ্দেশ্য একই হবে। একই সাধারণ উদ্দেশ্য নিয়ে নিম্নলিখিত কাজগুলো যদি করে, তাহলে তাদের এই সমাবেশ বা তাদের এই অ্যাসেম্বলিটা কি হবে? আনলফুল অ্যাসেম্বলি বলে গণ্য হবে, বা তাদের এই সমাবেশ বেআইনি সমাবেশ বলে গণ্য হবে। এবার আসেন তাহলে কি কি কাজ। প্রথম কাজটা দেখি। প্রথমে হলো সরকারি কর্মচারী, যদি বই থেকে পড়েন, অপরাধমূলক বল প্রয়োগের ভান করে সরকারি কর্মচারীকে তার আইনানুগ ক্ষমতা প্রয়োগের ব্যাপারে ভয়াভিভূত করা। কঠিন না? আমার কিন্তু একদম হুবহু এভাবেই পড়ছিলাম, এভাবেই লিখছি। তো যাই হোক, পরে যখন স্যাররা বললো যে না, নিজের ভাষায় লেখাটা বেশি ভালো, একটু শর্ট করে নিজের ভাষায় লিখে ফেলাটা বেশি ভালো। আপনি একদম সব সময় তো এত লাইন লেখার সুযোগও পাবেন না। এই জন্য দেখেন ভাষ্যর নিচের অংশে সুন্দর করে ছোট করে দেওয়া আছে যে সরকারি কর্মচারীকে ভয় দেখানো। সরকারি কর্মচারীকে ভয় দেখানো। তাহলে কতজন ব্যক্তি? 5 বা 5-এর পাঁচ। বেশি ব্যক্তি একই উদ্দেশ্য সাধন কল্পে কি করলো? সরকারি কর্মচারীকে ভয় দেখালো। 1 নম্বর পয়েন্ট, সরকারি কর্মচারীকে ভয় দেখানো। 2 নম্বর পয়েন্ট, যে কোনো আইন প্রয়োগে বাধা, আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়নে বাধা দান করা বা আইন প্রয়োগে বাধা দান করা। এরপরে আসেন কোনো দুষ্কর্ম করা। দুষ্কর্মের মধ্যে সকল ধরনের খারাপ কাজ ইনক্লুড। দুষ্কর্মের কোনো সংজ্ঞা আছে? বলেন। দুষ্কর্ম মানে কি? অপরাধ, অপরাধজনক কর্ম, অথবা অনধিকার প্রবেশ করা। আরেকজনের জায়গা জমিতে অনধিকার প্রবেশের উপর অনেক বড় ক্লাস আছে, আমরা দেখব। তো আপনার যেখানে অধিকার নাই, আপাতত এইটুকু নেন এক লাইনে, আপনার যেখানে অধিকার নাই সেখানে আপনি প্রবেশ করে ফেললেন, এটাই হলো অনধিকার প্রবেশ। অথবা অন্যবিধ অপরাধ অনুষ্ঠান করা, অন্য যে কোনো অপরাধ করলেও হবে। ব্যক্তি সংখ্যা কত? 5। কি থাকতে হবে? সাধারণ উদ্দেশ্য, একই সাধারণ উদ্দেশ্য থাকতে হবে। 3টা অপরাধ শিখছি কি কি? সরকারি কর্মচারীকে ভয় দেখানো, আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়নে বাধা দান করা, যে কোনো দুষ্কর্ম করা। এই 5 জন ব্যক্তি মিলিত হয়ে যে কোনো দুষ্কর্ম করা বা আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়নে বাধা দান করা। 3টা লাইন মুখস্থ হয়েছে? জিজ্ঞাসা করব পড়া কিন্তু। তাহলে দেখেন কি কি শিখলাম। 5 বা ততোধিক ব্যক্তি তাদের সাধারণ উদ্দেশ্য যদি নিম্নরূপ হয়, তাহলে তারা বেআইনি সমাবেশ করেছে বলে গণ্য হবে। প্রথমত কি? সরকারি কর্মচারীকে ভয় দেখানো। দ্বিতীয়ত কোনো আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়নে বাধা দেয়া বা আইন প্রয়োগে বাধা, সোজা কথা। তৃতীয়ত দুষ্কর্ম করা, অপরাধমূলক অনধিকার প্রবেশ করা বা অন্য কোনো অপরাধ অনুষ্ঠান করা। এই 3টা হইছে। আর আছে 2টা। একটা হলো কোনো ব্যক্তিকে তার যে অধিকার আছে, কি কি অধিকার আমরা পাই বলেন? মৌলিক অধিকার আছে না আমাদের? মৌলিক অধিকার আছে, রাস্তা ব্যবহারের অধিকার আছে, পানির ব্যবহারের অধিকার আছে। এই ধরনের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা, অর্থাৎ যে ব্যক্তির যে অধিকার রয়েছে সেই অধিকার থেকে, মৌলিক অধিকার বলতে পারেন, ফান্ডামেন্টাল রাইটস, এগুলো থেকে কি করা? কোনো ব্যক্তিকে বাধা দেয়া বা তার এই অধিকারটা নষ্ট করা। কতজন ব্যক্তি? ওই সেম 5 জন ব্যক্তি। আচ্ছা, তাহলে কোনো ব্যক্তিকে তার অধিকার থেকে
ভয় দেখিয়ে তার সম্পত্তির ব্যবহার বা তার অধিকার থেকে বঞ্চিত করা। এটা গেল 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্টটা বলছে আমার যে কাজ করার কথা ছিল না জোর করে আমাকে দিয়ে সেই কাজ করালেন আপনি। যেমন আপনাদের পড়ার কোনো ইচ্ছাই নাই, আমি জোর করে আপনাদেরকে পড়াতে চাই, এই রকম। বুঝতে পারছেন? তাহলে হলো যে কাজ করার জন্য আইনানুগ অধিকার রয়েছে সে কাজ থেকে বিরত রাখা, আর যে কাজের জন্য কোনো অধিকারই ছিল না জোর করে তাকে দিয়ে সেই কাজ করানো। এই হলো 5টা কথা। বুঝতে পারছি? তাহলে প্রথম 3টা তো মুখস্থ হয়েছে, পরের 2টা হলো কোনো ব্যক্তিকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা, অথবা এখানে বইয়ের মতো করে পড়লে দেখেন কি কি আছে, তার সম্পত্তির অধিকার, রাস্তার ব্যবহার, পানির অধিকার, এগুলো থেকে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা। আর 5 নাম্বার হলো যে কাজ করতে বাধ্য ছিল না সে কাজে বাধ্য করা, যে কাজ করার জন্য তার আইনানুগ অধিকার ছিল সে কাজ থেকে তাকে বিরত রাখা। এটা বলতে কি কষ্ট হবে? 5 নাম্বার লাইনটা, যে কাজ করার কথা আপনার সেটা আপনাকে করতে দিলাম না, যে কাজ আপনার করার কথা ছিল সেটা আপনাকে করতে দেইনি, আর যেটা আপনার কোনো অধিকারে নাই জোর করে আপনাকে দিয়ে সেটা করিয়ে নিলাম। এই হলো 5টা কথা, একজনের কাছে শুনবো, আরেকবার বলি তারপর। 5 বা ততোধিক ব্যক্তি তাদের সাধারণ উদ্দেশ্য যদি নিম্নরূপ হয় এবং তারা যদি নিম্নলিখিত কার্যক্রমগুলো যে কোনো একটি সম্পাদন করেন তাহলে তাদের এই সমাবেশটা বেআইনি সমাবেশ বলে গণ্য হবে। কে বলবেন? রেডি হন এখন থেকে। তাহলে প্রথমত, অপরাধমূলক বল প্রয়োগ করে কাকে ভয় দেখানো? সরকারি কর্মচারীকে ভয় দেখানো, আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়নে বাধা দান করা, অপরাধমূলক অনধিকার প্রবেশ করা, দুষ্কর্ম করা, কোনো ব্যক্তিকে তার অধিকার থেকে বঞ্চিত করা। আর একটা কি, যে কাজে বাধ্য ছিল সেটা করতে দিলেন না, যে কাজে অধিকার নাই সেটা জোর করে করালেন। শেষ। বলেন, কে বলবেন সংজ্ঞা? একটু মন দেন, আমি বলি, ক্লাসেই পড়া মুখস্থ হবে। হ্যাঁ, ওকে, গুড। 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে সমাবেশে সমাবেশকে বেআইনি সমাবেশ বলে গণ্য হবে যদি উক্ত ব্যক্তিগণের সাধারণ উদ্দেশ্য নিম্নরূপ হয়। প্রথমত হচ্ছে ভয়ভীতি প্রদর্শন করে সরকারি কর্মচারীকে হচ্ছে বাধা দান করা। 2 নাম্বার হচ্ছে আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়নে বাধা দান করা। তৃতীয়ত হচ্ছে আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়নে বাধা দান করা। তৃতীয় হচ্ছে আইনানুগ অধিকার মানে অপরাধমূলক অনধিকার প্রবেশ করা। চতুর্থত হচ্ছে মানে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা। আর পঞ্চমত হচ্ছে কোনো ব্যক্তি যে কাজ করতে আইনত বাধ্য নন সেটা বাধ্য করা, সেটা করতে বাধ্য করা, আর যে কাজে তার আইনানুগ অধিকার আছে তা থেকে বঞ্চিত করা, মানে তা থেকে বিরত রাখা। বুঝছে না? আর একবার একটু পড়বে উনি, ওনার ক্লাসের পড়া এখানেই মুখস্থ, এখন শুধু না দেখে লিখবে, শেষ। আরেকজন কে বলতে চাচ্ছেন? কার মনে ইচ্ছা যে স্যার আমি একটু বলতাম? আরেকটা পড়া নেই? আমি স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এরে বাবা, অসাধ্য সাধন হলো। বলেন রিফাত ভাইয়া। পাঁচ বা ততোধিক ব্যক্তি যদি একটা উদ্দেশ্য নিয়ে নিজের নিম্নের কাজগুলো করে তাহলে সেটা বেআইনি সমাবেশ হবে। 1 নাম্বার হচ্ছে সরকারি কর্মচারীকে আইনানুগ কাজে বাধা দিলে। 2 নাম্বার হচ্ছে যে কোনো আইনানুগ প্রক্রিয়ায় বাধা প্রদান করলে। 3 নাম্বার হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ বা দুষ্কর্ম করা। 4 নাম্বার হচ্ছে জনগণের মৌলিক অধিকার হরণ করলে বা যেমন রাস্তা বা পানির অধিকার থেকে বিরত রাখলে। আর 5 নাম্বার হচ্ছে যে ব্যক্তি যে কাজ করতে বাধ্য না সে কাজ করানো। আর যেটা তার যেটা করতে বাধ্য সেটা থেকে বিরত রাখা। খুবই সুন্দর। এইবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ ধারা পড়বো আমরা, 142। 141-এ আমরা সংজ্ঞা পড়লাম, 143-এ শাস্তি। তাহলে 142-এ কি? এটা কি মাথায় আসছে কখনো আপনাদের যে 141-এ সংজ্ঞা ঠিক আছে, 143-এ কেন শাস্তি গেল? 142-এ কি? 142-এ হচ্ছে সদস্য হওয়া। বেআইনি সমাবেশের সদস্য হওয়া। এইবার আসেন 143-এ যে দণ্ড, এই দণ্ডটা কিসের বলেন তো? 143-এ যে শাস্তি, এই শাস্তিটা কিসের শাস্তি বলতে পারি আমরা? 142-এ বেআইনি সমাবেশের সদস্য হলে হ্যাঁ, তাহলে বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি। বেআইনি সমাবেশের কি কোনো শাস্তি আছে? বেআইনি আছে স্যার। সমাবেশের বেআইনি সমাবেশের কিভাবে শাস্তি থাকে? 141-এ হচ্ছে বেআইনি সমাবেশের সংজ্ঞা। কাকে বলে বেআইনি বেআইনি সমাবেশ? তাহলে 141-এ হচ্ছে বেআইনি সমাবেশ যারা এই সদস্য হয়েছে তাদের
শাস্তি একসাথে বেআইনি করবে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি বলি একটু, সবাই একটু মনোযোগ দেন। এখানে একটু সবার জটিলতা বাধে আর কি। মনে করেন অপরাধ, অপরাধের কি দণ্ড আছে? 40 ধারায় অপরাধের যে সংজ্ঞা দেয়া আছে, এটার কি কোনো দণ্ড আছে? নাই। অপরাধ আপনি করলে যখন দণ্ড। রাইট, অপরাধটা করলে দণ্ড, তো আপনি কি অপরাধ করলেন সেটার উপর ভিত্তি করে আপনার দণ্ড। ঠিক 40 ধারায় যেমন অপরাধের সংজ্ঞা দেয়া আছে, যে কোনো কাজ বা কাজে বিরত থাকা যেটা বর্তমানে বলবৎ আইন অনুযায়ী শাস্তিযোগ্য, সেটাকেই অপরাধ বলে। এটার কিন্তু কোনো দণ্ড নাই। দণ্ড কি? কোনো ব্যক্তি যে অপরাধ করবে সেই দণ্ডে সে দণ্ডিত হবে, বা সেই অপরাধের জন্য ব্যবস্থিত যে দণ্ড, সেই দণ্ডে দণ্ডিত হবে। এইরকম 141 ধারাটাও কিন্তু একটা সংঘাত ধারা। বেআইনি সমাবেশটা কি খায় না মাথায় দেয়, দেখতে কেমন হবে, তাদের কাজ কেমন হবে, এটাই হলো 141। তাহলে মূল খারাপ বিবরণ কাজটা হলো 142, 42। বেআইনি সমাবেশের সদস্য হওয়া। যেমনি আপনি বেআইনি সমাবেশের সদস্য হয়ে গেলেন, ওই 5 জন ব্যক্তি বা 5 জন ব্যক্তির একজন হলেন, বা 5 জনের বেশি ব্যক্তির মধ্যে যে কোনো একজন হলেন, তখনই আপনি 142 ধারা মোতাবেক অপরাধ করে ফেললেন। এই 142-এর দণ্ড গিয়ে 143। পরিষ্কার? সবাই একটু বুঝে নেন জিনিসটা। তাহলে 141টা কি? মূলত সংঘাত ধারা। বেআইনি সমাবেশের সংজ্ঞা। বেআইনি সমাবেশের সংঘাত ধারা। বেআইনি সমাবেশ কাকে বলে, জিনিসটা কেমন, কি কি কাজ করলে বেআইনি সমাবেশ বলে গণ্য হবে, সেটার ধারা হলো 141। তাহলে 142 কি? বেআইনি সমাবেশের সদস্য হওয়া। কোনো ব্যক্তি যদি জানে যে সমাবেশটা বেআইনি হয়েছে, তারপরেও সেখানে অবস্থান করে, তাহলে তিনি কি করলেন? অপরাধ করে ফেললেন। তিনি বেআইনি সমাবেশের সদস্য হয়েছেন বলে গণ্য হবেন। আর যেমনি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হবেন, অমনি 143 ধারা মোতাবেক সেই ব্যক্তি 6 মাস পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। এই দণ্ডগুলো একটু দেখে নিন, এগুলো একটু লাগে। হ্যাঁ, ভাই বেআইনি সমাবেশের টিকা আসলে শুধু কি 141 দ্বারা দেবো? না, 141 ধারা দিবেন সংজ্ঞা, যদি বেআইনি সমাবেশ কাকে বলে 141, নিচে একটা লাইন লিখবেন বেআইনি সমাবেশের পুলিশ সদস্য আইনের হওয়া 30-এর কটা দিব না আপু? 142। আচ্ছা, পুলিশ আইনে 30-এর ক্ষয়ের ব্যাপারটা কিন্তু আলাদা। হ্যাঁ, এগুলো অবৈধ জনতা, আবার একটু ও, বেসিক পার্থক্য আছে বেআইনি সমাবেশের সাথে পুলিশ আইনের, একটু সামান্য পার্থক্য আছে। আমরা যখন পড়বো ইনশাল্লাহ এগুলো পরিষ্কার হয়ে যাবে। পুলিশ আইনে বেআইনি সমাবেশ কথাটা ওইভাবে লেখা নাই। হ্যাঁ, পেনাল কোডে লেখা আছে বেআইনি সমাবেশ, যদিও একই জিনিস, কিন্তু পুলিশ আইনের ভাষা দেয়া আছে অবৈধ জনতা। এই জন্য যখন ভাষা আপনি দেখবেন বেআইনি সমাবেশ, আপনি পেনাল কোড থেকে উত্তর করার চেষ্টা করবেন। আর অবৈধ জনতা আসলে আপনি পুলিশ আইন থেকে উত্তর শুরু হবে, পেনাল কোড আপনি সঙ্গে লিখতে পারবেন। আর যদি বেআইনি সমাবেশ বা অবৈধ জনতা এরকম আসে, তাহলে প্রবিধান থেকে উত্তর করবেন। বহু প্যাচ আছে বেআইনি সমাবেশের উপরে, পেনাল কোডেও ধারা আছে, ব্যবস্থা আছে, পুলিশ আইনেও আছে, আবার পিআরবিতে তো ভর্তি, তাই না? ঠিক আছে, এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ধীরে ধীরে। যদি স্পেসিফিক পার্থক্য আসে, বেআইনি সমাবেশ এবং অবৈধ জনতার মধ্যে পার্থক্য লিখুন, তখন দুই আইন থেকে আলোচনা হবে, পেনাল কোড একদিকে, পুলিশ আইন একদিকে। আর যদি কিছুই না আসে, যৌথ প্রশ্ন আসে, ব্যাপারটা হইলো কি বুঝি স্যার না। পুলিশের স্যার পুলিশের ব্যাপারটা হইলো ওই জনতাটা আগে ছিল বৈধ, যখন অবৈধ ঘোষণা করলো তখন হয়ে গেল স্যার অবৈধ জনতা। এই পুলিশের ব্যাপারটা এখানে একটু পার্থক্য স্যার। আরো আছে, আপনি কেন, বেআইনি সমাবেশেও তো তাই, যে সমাবেশ আইনানুগ ছিল পরে সেটা বেআইনি সমাবেশে পরিণত হতে পারে। 141-এর একটা ব্যাখ্যা আছে, দেখেন, এটা বাদ দিয়ে গেলাম। 141-এর ছোট্ট করে একটা ব্যাখ্যা লেখা আছে, যে সমাবেশ শুরুর দিকে আইনানুগ ছিল, পরেও সেটা বেআইনি সমাবেশ হয়ে যেতে পারে। এরকম না, পার্থক্য অন্যরকম। আচ্ছা, আমরা বলবো এখন, যাই ওই পর্যন্ত, যাই, অন্যদিকে গেলে ক্লাসের দেরি হয়ে যাবে। দেখেন, তাহলে কি কি শিখলাম? 141-এ বেআইনি সমাবেশের সংজ্ঞা, 142-এ সদস্য হওয়া, 143-এ শাস্তি কতদিন? 6 মাস পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। এই হলো 6 মাস। 143। আচ্ছা, এরপরে যাব আমরা 144, মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি সমাবেশ। মারাত্মক অস্ত্রে, এতক্ষণ বেআইনি সমাবেশ করছিলেন কি নিয়ে? এমনি 5 জন লোক কাউকে গিয়ে বিরক্ত অস্ত্র করছেন, এই ছাড়া। সেই করছেন, অস্ত্র ছাড়া। রাইট, এতক্ষণ ছিল অস্ত্র ছাড়া। যেমনি আপনি অস্ত্র নিয়ে নিছেন, আপনার দণ্ড বেড়ে গেছে। দেখেন কতদিন দণ্ড, 2 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। তাহলে মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি সমাবেশ, কত ধারায় দণ্ড? 144 ধারা। এই পর্যন্ত হইছে পড়া। 141-এর সংজ্ঞা, 42-এ সদস্য হওয়া, 43-এর শাস্তি, 44-এ মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি সমাবেশ। আচ্ছা, এইবার আসেন 145, যেই সমাবেশ এখনো, যেই সমাবেশটা বেআইনি সমাবেশ নয়,
দুঃখিত, যে সমাবেশ বেআইনি সমাবেশ সেটা ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেওয়ার পরেও যদি সেই সমাবেশে কোনো ব্যক্তি অবস্থান করে তার দণ্ড। এইটা কি বুঝি? 145 ধারা বুঝি না আমরা? কি বলছে? একটা সমাবেশ বেআইনি হয়ে গেছে, তার মানে বেআইনি হওয়ার জন্য যে শর্তগুলো লাগে সবগুলাই তার মধ্যে বিদ্যমান। এবার পুলিশ অফিসারের দায়িত্ব কি? গিয়ে বলল যে ছত্রভঙ্গ হন, ফৌজদারি কার্যবিধির কত ধারা মোতাবেক বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দেওয়া হয়? মেসেজ দেন, উত্তর দেন। 127। তাহলে মনে করেন কে কে দিতে পারবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টু আপওয়ার্ড। তাহলে মনে করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলো, আমরা 5 জন মিলে বসে বেআইনি সমাবেশ করছিলাম, এই যে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দান করলো, এরপরেও গার্ড হয়ে বসে থাকলাম, গেলাম না। অর্থাৎ যে সমাবেশটা বেআইনি সমাবেশ, ছত্রভঙ্গ হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো, তারপরেও এটা জেনে শুনে সেখানে অবস্থান করা, ওই ব্যক্তিরও দণ্ড 2 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবে। 145। 146-এ দাঙ্গা, 147-এ দাঙ্গার শাস্তি। তাহলে দাঙ্গা কি জিনিস? দাঙ্গা আর বেআইনি সমাবেশ একই জিনিস, শুধু যখন বেআইনি সমাবেশের লোকজন একটু ভদ্রসদ্র থাকে ওই পর্যন্ত ওটা বেআইনি। যখনই উগ্রতা প্রদর্শন করে, উগ্রতা বুঝি না, একদম মানে মারমুখী হয়ে গেছে যখন, তখন আর এটা বেআইনি সমাবেশ থাকে না, তখন সেটা কি হয়ে যায়? দাঙ্গা হয়ে যায়। দেখেন দাঙ্গার কিন্তু আলাদা কোনো সংজ্ঞা নাই, লেখা আছে কখনো কোনো বেআইনি সমাবেশ কর্তৃক বা তার সদস্য কর্তৃক সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যদি তারা বল প্রয়োগ করে, উগ্রতা প্রদর্শন করে, উগ্রতা বোঝেন না, খারাপ মেজাজ, চিৎকার চেঁচামেচি করা, এই যে মারধর করতেছে, ভাঙচুর করলো, এগুলো যখন এরকম করে তখন প্রত্যেক সদস্য ওই বেআইনি সমাবেশে যারা যারা ছিল প্রত্যেকে কি হবে? দাঙ্গার অপরাধী হবে। দাঙ্গার কোনো সদস্য নাই, আপনি ওই বেআইনি সমাবেশের সদস্য যতজন, দাঙ্গারও সদস্য সেম, কোনো আলাদা সংজ্ঞা নাই, কিছু নাই, শুধু কি কাজের পার্থক্য। বেআইনি সমাবেশ ওই 5টা কাজ করছে, আর দাঙ্গার ক্ষেত্রে রাইট 5 বা ততোধিক ব্যক্তি, দাঙ্গার ক্ষেত্রে তারা কি করলো? উগ্রতা প্রদর্শন করলো। তাহলে এই পর্যন্ত কি কি পড়লাম মনে আছে? দেখেন 141 বেআইনি সমাবেশের সংজ্ঞা, 42-এ সদস্য হওয়া, 43-এ শাস্তি, 44-এ মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ, 45-এ বেআইনি সমাবেশ, হ্যাঁ যখন উচ্ছৃঙ্খল হয়ে যাবে তখনই দাঙ্গা, সোজা কথা। তাহলে 45-এ যে সমাবেশ বেআইনি হলো, ছত্রভঙ্গের আদেশ দেওয়া হলো, তারপরেও যদি সেখানে অবস্থান করে তাহলে 145-এ দণ্ডিত হবে। 146-এ দাঙ্গা কাকে বলে? 147-এ দাঙ্গার শাস্তি। দেখেন দাঙ্গার শাস্তি আবার 2 বছর। তাহলে দাঙ্গার শাস্তি সমান বেআইনি সমাবেশের কোন শাস্তি বলেন তো? দাঙ্গারও শাস্তি 2 বছর, মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি সমাবেশের শাস্তিও কিন্তু 2 বছর। তাহলে দাঙ্গার শাস্তি সমান সমান মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশের শাস্তি। বুঝতেছি ঘটনাগুলা? বুঝি না, মাথার উপর দিয়ে যায়। স্যার শাস্তিগুলা কি মুখস্থ রাখতে হবে? এই কয়েকটা শাস্তি একটু দেখো, আমি তো সব শাস্তি পড়তে বলি না, কিছু শাস্তি একটু পড়তেই হবে। যেমন ধরো এই যে এটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা পড়তে হবে একটু, এটা দেখবো আমরা সবাই, ঠিক আছে? সবই 2 বছর, শুধু প্রথমটা 6 মাস ছিল, আর একটা পাবো লাস্টে গিয়ে 3 বছর, শেষ। বাকিগুলো সব 2 বছর, সহজে মনে রাখা যাবে। তাহলে দাঙ্গার শাস্তি কতদিন? 2 বছর। ফোন রিসিভ করেন না কেন আপনি? আপনার হিসাব তো বাকি আছে, দাঁড়ান। তাহলে দাঙ্গার শাস্তি 2 বছর। আপনাকে কিছু করতে হবে না, যে লোকের পড়ায় মন বসে না সে প্রতিদিন ক্লাসে হাজির থাকবেন জোর করে। আপনার পড়ার কোনো রুচি নাই, ঠিক আছে, আপনি সারাদিন বই পড়েন না, কোনো সমস্যা নাই, বই ছুঁয়েও দেখেন না, শুধু আপনি প্রতিদিন 1 ঘন্টা ক্লাস করবেন। আপনি দেখবেন কোন দিক দিয়ে আল্লাহ মনোযোগ দিয়ে দিছে আপনার, কারণ ক্লাসে মাঝে মাঝে আমি এমন কথা বলি যে মনে হয় এখনই পড়তে বসি, তাই না? মাঝে মাঝে এরকম লাগে যে আমি এক্ষুনি পড়তে মনে বসবো। হয় রেকর্ডিং শুনলে মনে হয় বই নিয়ে বসি স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনি প্রতিদিন ক্লাসে আসেন, আপনি না পড়ে থাকতেই পারবেন না, আমি আপনাকে কথা দিলাম। যে লোক প্রতিদিন ক্লাস করবে সে বই না পড়ে থাকতে পারবে না, কারণ আমি প্রতিদিন আপনার নাম ধরে ধরে বলবো, খাতা জমা দেননি কেন, লেখা জমা দেননি কেন, পড়তেছেন না কেন। তো এটা কয়দিন শুনবেন? লজ্জা বলে তো একটা ব্যাপার আছে। অবশ্যই আচ্ছা,
তাহলে কি কি শিখলাম? 147 পর্যন্ত দাঙ্গা, 46-এ 47-এ দাঙ্গার শাস্তি, 48 আসেন মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গা। তাহলে দেখেন যেহেতু দাঙ্গার নর্মাল শাস্তিটা কি ছিল? বেআইনি সমাবেশ, মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত। তাহলে এবার একটু আপনি অস্ত্র নিয়ে আবার দাঙ্গা, তাহলে বেআইনি সমাবেশের থেকেও গুরুতর দাঙ্গা, আবার কি অস্ত্র শস্ত্র সহ, তাহলে একটু দণ্ডটা বেড়ে গেছে 1 বছর। 148-এর দণ্ড হলো 3 বছর। তাহলে মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গা 148, তাহলে 146-এ দাঙ্গা, 147-এ দাঙ্গার শাস্তি, 148-এ মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গা। ঠিক আছে, এদিক থেকে একটু আলাদা করব। এইবার আসেন 149, 149-এর সাথে 134 ধারাটা একটু পড়ি আমরা, মনে করেন তো মনে পড়ে কিনা। 34, একই অভিপ্রায় পূরণ কল্পে কৃত কার্যাবলী প্রত্যেক ব্যক্তির কি হয়? একই যদি অভিপ্রায় থাকে প্রত্যেককে 34 ধারা মোতাবেক দণ্ডিত করা যায়। আমি, রাবেয়া আপু, মুক্তা, আমরা 3 জন মিলে কি করলাম? অপরাধ করতে গেলাম, গিয়ে এক ব্যক্তিকে সবার একই অভিপ্রায় মেরে ফেললাম। এখন মনে করেন আমার অস্ত্রের আঘাতে কে মারা গেল? সাইফুল স্যার মারা গেল। তো আমার অস্ত্রের আঘাতে মারা গেলেও মুক্তাও সমান দণ্ডে দণ্ডিত হবে, রাবেয়াপু সমান দণ্ডে দণ্ডিত হবে। কেন হবে? কারণ প্রত্যেকের অভিপ্রায় এক ছিল। এইটা ছিল 34 ধারার বক্তব্য। আর 149 ধারাটা হলো সাধারণ উদ্দেশ্য। ওই যে আপনি 141 পড়লেন, শুরুতেই যে আমি পড়লাম, সাধারণ উদ্দেশ্য একই হতে হবে। এই সাধারণ উদ্দেশ্যের সংজ্ঞা আপনি পাবেন 149 ধারায়। সাধারণ উদ্দেশ্য কাকে বলে? সাধারণ উদ্দেশ্য এবং সাধারণ অভিপ্রায়ের মধ্যে পার্থক্য লিখুন। শোনেন, যদি আসে একই অভিপ্রায় 34, সাধারণ অভিপ্রায় 34, অভিন্ন অভিপ্রায় 34। মোট কথা অভিপ্রায় থাকলেই চোখ বন্ধ করে দিবেন কি 34। ইংরেজি কি? কমন ইন্টেনশন। কমন ইন্টেনশন, এগুলো ভুলভাল করা যাবে না। ইন্টেনশন মানে কি? মনে মনে ইচ্ছা, অভিপ্রায়। আর অবজেক্ট, অবজেক্ট মানে উদ্দেশ্য, সাধারণ উদ্দেশ্য কমন অবজেক্ট। বুঝতে পারছি? কমন ইন্টেনশন 34, কমন অবজেক্ট 149। এইবার আসেন কমন অবজেক্ট কাকে বলে? 5 বা ততোধিক ব্যক্তি তারা যখন বেআইনি সমাবেশ করে, তাদের মনের ভেতরে যে উদ্দেশ্য থাকে, সকলের একই উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্যটাকে বলা হয় সাধারণ উদ্দেশ্য। বলে না যে, মনে করেন আমরা যে ভাগ যোগ গুণ এগুলো অঙ্ক করছি যখন, তারপরে ইয়ার অঙ্কগুলা করছি, সরল অঙ্ক করছি, তখন দেখবেন যে কিছু জিনিস দুইটাতেই একই রকম থাকলে আমরা কমন নিয়ে ফেলি। কমন, তাই না? যেহেতু এখানেও আছে এখানেও আছে এ, তাহলে এ আমরা কমন নিয়ে ফেলতাম না এভাবে? এই হলো 5 জন ব্যক্তির মধ্যে যখন একই গুণাগুণ, তাদের একই ধরনের উদ্দেশ্য, এই জন্য এটাকে বলে কমন। কমন নেয়া, কমন অবজেক্ট, সাধারণ উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে 149 ধারা হলো সাধারণ উদ্দেশ্য। এবার আসেন পার্থক্য যদি চিন্তা করি, কতিপয় ব্যক্তির মনের ইচ্ছা একই হলে তাকে বলে একই অভিপ্রায়। আর বেআইনি সমাবেশের সদস্যদের যে উদ্দেশ্য থাকে সেটাকে বলে সাধারণ উদ্দেশ্য। 149 ধারা কেবলমাত্র বেআইনি সমাবেশের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে। এই পাশে ধারা দিলেন 34, এই পাশে ধারা দিলেন 149। 34 ধারায় লিখলেন অপরাধীদের সংখ্যা 2-এর বেশি যে কোনো হতে পারে। 149-এ লিখলেন অপরাধীদের সংখ্যা অবশ্যই 5-এর বেশি হতে হবে। 34 ধারা যে কোনো অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে, 149 ধারা কেবলমাত্র বেআইনি সমাবেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ইংরেজিটা লিখলেন, ইংরেজিতে এই পাশে লিখলেন, যখন হেডলাইন লিখবেন ইংরেজিটা নিয়ম হলো সাথে সাথেই লিখে ফেলা। ঠিক আছে, আর 2-একটা পার্থক্য বই থেকে দেখে নিয়ে না, আমার মনে নাই। আচ্ছা, এরপরে আসি 149 ধারা শিখলাম আমরা। 149 ধারা হলো সাধারণ উদ্দেশ্য। কি বলা আছে দেখেন, বেআইনি সমাবেশে তো যখন তারা যোগদান করবে, তখন প্রত্যেক ব্যক্তি এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে অপরাধ সংগঠন হলো, প্রত্যেকে একই দোষে দোষী হবে, সমান দোষে দোষী হবে। মনে করেন আমি 5 জনের মধ্যে শুধু ছিলাম, কিন্তু আমি একটু ভীতু ভীতু টাইপের, আমি ওই পর্যন্ত যাইনি, আমার সাথের লোকগুলা সব কি করলো? সরকারি কর্মচারীকে ভয় দেখালো, মানুষের আইনানুগ অধিকার থেকে তাকে বঞ্চিত করলো, আমি শুধু সাথে থাকলাম। তারপরও 149 ধারার সংজ্ঞাধীনে আমি নিজেও বেআইনি সমাবেশের সদস্য বলে গণ্য হব। এটাই হলো সাধারণ উদ্দেশ্য 149। আচ্ছা, এরপরে আসেন 149-এর পরে 145-এর সঙ্গে 145 কি পড়ছি মনে আছে? 145, আচ্ছা 149, 151টা পরে যাই। 150-এ হলো বেআইনি সমাবেশে লোকদেরকে ভাড়া করা। একটা হলো ভাড়া করা,
আর একটা হলো আপনি নিজে ভাড়াটিয়া হওয়া। তো ভাড়াটিয়া হওয়া আমরা পরে যাচ্ছি, আগে ভাড়া করা। মনে করেন সব সময় তো সবাই বেআইনি সমাবেশ করতে আসবে না, কিছু লোককে কি করা লাগবে, টাকা দিয়ে ভাড়াও করে নেওয়া লাগে। অনেক সময় মিছিলে দেখবেন অনেক লোক, আবার কোনোদিন দেখবেন লোকই নাই, শোনা যায় নাকি লোক ভাড়াও করে। তো এরকম বেআইনি সমাবেশের জন্য বললেন চল যাই সবাই মিলে, মাথা পিছু কত, 300 টাকা করে, তাহলে সবাই মিলে আমরা বেআইনি সমাবেশ করি। তো আপনি এই যে ভাড়া করলেন, ভাড়ার কাজে সায় দিলেন, কতগুলো কথা বলা আছে একটু খেয়াল করেন। যে ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হওয়ার জন্য অন্য কোনো ব্যক্তিকে ভাড়া করবে, নিযুক্ত করবে, উৎসাহ দিবে, উৎসাহ, যাও 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 সমস্যা নাই, 300 টাকা কম কথা, ভাড়া করলো, নিজে নিয়োজিত হলো, উৎসাহ দিল, অথবা সায় দিল যে না ঠিক আছে ওকে। এই যে ভাড়ার কাজে সায় দেওয়া, প্রত্যেক ব্যক্তি একই দণ্ডে দণ্ডিত হবে যেন তারা এই ভাড়া করেছে। তাহলে 150 হলো ভাড়া করার দণ্ড। এইবার 151 উপরে একটু 145 ধারাটা লিখে রাখেন, 151 উপরে লেখেন 145। এই দুইটা ধারা যখন আপনি পড়া পড়বেন মানে তখন আপনার প্যাচ লাগবে যে কি বলছে দুইটা ধারায়। 145-এর যে বেআইনি সমাবেশটা ছিল, তারা একদম মানে যে সমাবেশটা ছিল সেটা বেআইনি ছিল। আর 151-তে যে সমাবেশ, এটা এখনো বেআইনি হয়নি, একটু লিখে রাখেন এখনো বেআইনি হয়নি। লেখা আছে কি, 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভেঙে দেওয়ার পরেও যদি তারা সেখানে অবস্থান করে, তাদের দণ্ড 6 মাস, তাদের দণ্ড 6 মাস পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবে। আর লোক যে ভাড়া করলেন, নিজে যে ভাড়ার কাজে সায় দিলেন, এগুলোর দণ্ড যেন আপনি বেআইনি সমাবেশের দণ্ডেই দণ্ডিত হবেন, এটারও দণ্ড 6 মাস। এখানে কিন্তু দণ্ড নাই, বলছে কি বেআইনি সমাবেশের দণ্ডটা দেখে আসেন, ওই দণ্ড আর এই দণ্ড একই। তাহলে এবার আসেন 145 আর 151, এটা ইয়া করে দেই, একটু ভেঙে দেই। 145-এর সমাবেশটা ছিল বেআইনি সমাবেশ, 151 সমাবেশটা এখনো বেআইনি হয়নি। তো কেন বেআইনি হলো না একটু কেউ বলবেন, বুঝান তো একটু আমাকে, দুই সমাবেশের পার্থক্য কি? কারো মাথায় আসতেছে না? সোজা জিনিস তো। 145-এর সমাবেশ বেআইনি হয়েছে কারণ 141-এর যে কোয়ালিটি থাকার কথা, যে সংজ্ঞা, 5 রকমের কাজ, এই 5 রকমের কাজের যে কোনো একটা তারা করছে, এই জন্য 145-এর সমাবেশটা ছিল বেআইনি। আর 151-তে যে সমাবেশ, 5 জন ব্যক্তি এখানে বসে গল্প করতেছে, গ্রুপ স্টাডি করতেছে, বা 10 জন ব্যক্তি এখানে বসে গ্রুপ স্টাডি করতেছে, তারা কি কাউকে ভয় দেখাইছে, কারো আইনানুগ কাজে বাধা দিছে? তো তাদের সমাবেশ কিন্তু কি নয়, বেআইনি নয়। তাহলে 5 জন ব্যক্তি বসলেই যে সেই সমাবেশ বেআইনি হবে এমন কোনো কথা আছে? বলেন। বসতেই পারে, 10-12 জন লোক একসাথে বসছে, তারা সভা করতেছে, কিন্তু তারা কি করেনি, কোনো উচ্ছৃঙ্খলতা করেনি, কিচ্ছু করেনি, সুন্দর ভদ্রভাবে তারা এখানে আলাপ আলোচনা করতেছে, হতে পারে না? তো এইরকম সমাবেশ হলেও পুলিশ অফিসার কি করতে পারবে, এটা ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারবে, জানেন নাকি? সিআরপিসি যখন 127 ধারা আপনাদেরকে পড়াইছি, তখনই পড়াইছিলাম যে আইনি হোক আর বেআইনি হোক, সকল সমাবেশ, এই তো কেন কেনর উত্তর দিচ্ছি। তাহলে আইনি হোক আর বেআইনি হোক, সকল সমাবেশ পুলিশ অফিসার ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। এটা 127 ধারার পাওয়ার, এটা আমার কথা না। আপনি 127 ধারা দেখেন, যে সমাবেশ বেআইনি বলে অথবা বেআইনি হয়নি এমন 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশও কি করা যায়, ভেঙে দেওয়া যায়, ছত্রভঙ্গের আদেশ দেওয়া যায়। শোনেন রিফাত ভাইয়া, কেন এবার একটু বলি। সমাবেশ 10 জন লোকের বা 10 জন বা 20 জন লোক এসে বসছে, এখনো বেআইনি হয়নি, কিন্তু হ্যাঁ এখনো বেআইনি হয়নি, কিন্তু এই সমাবেশটা বেআইনি হতেও তো পারে। যদি বেআইনি হয়ে যায় তখন আপনি কি করবেন? এই জন্য আপনাকে আপনাকে আইনে ক্ষমতা দেয়া আছে যে আপনি কি করতে পারবেন, হোক না 10 জন ব্যক্তি সমাবেশ, ভদ্র সমাবেশ, কোনো সমস্যা করেনি তারা, তারপরও আপনি কি করতে পারবেন, এই সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দিতে পারবেন। একটু আপনাদেরকে একটা ছবি দেই, খেয়াল করেন। 5 বা ততোধিক ব্যক্তি সমন্বয়ে গঠিত কোন সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারে। প্রথমে বলা আছে দেখেন, বেআইনি সমাবেশ, আমি গোল দিয়ে দিচ্ছি, এগুলো দেখবেন, অথবা সর্বসাধারণের শান্তি নষ্ট হতে পারে এইরকম 5 বা ততোধিক ব্যক্তি সমাবেশ, তার মানে বেআইনি হতেই হবে এমন কোনো কথা নাই। যদি পুলিশ অফিসারের সন্দেহ হয়, আরে যোগ ব্যায়াম ট্যায়াম এগুলো তো আলাদা, এই এই বিষয় এখানে আসবে কেন বলেন? একটা কোচিং সেন্টারে 50-60 জন লোক একসাথে কোচিং করে, করে না? সেটা তো পুলিশ অফিসার বুঝতেই পারছে যে আসলে এখানে সমস্যা নাই, কিন্তু যে সমাবেশ 5 বা ততোধিক ব্যক্তির বেশি কিন্তু পরবর্তীতে বেআইনি হতে পারে, সেই সমাবেশও ছত্রভঙ্গ করে দিতে পারে।
আচ্ছা, ছবি তো বাঁকা করে তুললাম, বাঁকাই একটু দেখে নেন সবাই, ঠিক আছে? দেখেন, রাইট টু রাইজে দিছি ছবিটা, লেখা আছে দেখেন। প্রথমে বলা আছে বেআইনি সমাবেশ অথবা সর্বসাধারণের শান্তি নষ্ট হতে পারে এমন সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য নির্দেশ দিবেন। তাহলে বুঝতে পারছি 145-এ ছিল বেআইনি সমাবেশ, 151-তে সমাবেশটা কিন্তু আইনানুগ। ঠিক আছে, বুঝতে পারছেন তাহলে 151 কি 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ? হ্যাঁ, তুমি ঘুমাও। তাহলে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ যেটা এখনো বেআইনি হয়নি, সেটাও কি করা যাবে? ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারবেন। তাহলে এই সমাবেশ দেখতেছে, তাহলে এই যে সমাবেশটা, এটাতে আপনি ছত্রভঙ্গের আদেশ দিলেন, আপনি পুলিশ অফিসার, আপনার সন্দেহ হলো যে না এই সমাবেশেও ঝামেলা তৈরি হতে পারে, তখন আপনি কি করলেন? এটা ভেঙে দেওয়ার আদেশ দিলেন, কিন্তু তারপরও তারা এখানে অবস্থান করলো, সেই ব্যক্তিদের দণ্ড হবে 151। তাহলে বেআইনি হয়ে গেছে এমন সমাবেশ, ছত্রভঙ্গের আদেশ দিলেন, গেল না, দণ্ড 145। এখনো বেআইনি হয়নি, কিন্তু ছত্রভঙ্গের আদেশ দিলেন, গেল না, দণ্ড 151। বুঝতে পারছি। এরপরে আসেন 152, দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে আক্রমণ করণ। এটা তো অহরহ ঘটতেছে, যখনই আমরা দাঙ্গা দমন করতে যাই তখন কি আক্রমণ করে না আমাদের উপরে? সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড 3 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবে। 152। 153 দেখেন, দাঙ্গা দমনের উদ্দেশ্যে বেপরোয়া উত্তেজনা দান করা। 153, 153 ক খ এই দুটো নিলেও হয়, না নিলেও হয়, আপনারা যদি বেশি পড়তে চান নেন, না হলে বাদ দেন। সরাসরি আমরা চলে যাব, আবার এগুলো একটু লাগে, এই যে 154 ধারাটা আবার লাগে। যে জমিতে দাঙ্গা হলো 154, যে ব্যক্তির উপকারে দাঙ্গা হলো 155, আর 156 হলো যে জমিতে দাঙ্গা অনুষ্ঠিত হয়। এই পর্যন্ত বাদ দিতে পারবেন, 156 পর্যন্ত। 157টা নেন, বেআইনি সমাবেশের ভাড়াটিয়া লোকদেরকে আশ্রয় দান করা। তাহলে কত থেকে বাদ দিলাম? 152 পর্যন্ত নিলাম। বাকিগুলো পড়তে চান বলেন? 153 এখনো বেআইনি হয়নি সমাবেশ, আপনি কি করতেছেন? না দুঃখিত, বেআইনি সমাবেশ কিন্তু আপনি দাঙ্গা করার জন্য উত্তেজনা দিচ্ছেন, থাক এগুলো বাদ দেন। তাহলে 153 থেকে 156 পর্যন্ত বাদ দেন, কিন্তু 154 ধারাটা লাগবে। 154 আমরা পরে পড়বো, ওয়ার্নিং নোটিশ যখন পড়বো পিআরবি, তখন 154টা পড়বো, ঠিক আছে? তাহলে আসেন 157, বেআইনি সমাবেশের ভাড়াটিয়া লোকদেরকে আশ্রয় দান। এই যে আশ্রয় দানের শাস্তি সমূহ পড়াইছিলাম না, 212, 16, 16 ক। তারপরে এই যে দেখেন 157, কয়টা ধারা ছিল? 5টা না 6টা ধারা ছিল, তার মধ্যে 157 একটা। বেআইনি সমাবেশের ভাড়াটিয়াদেরকে আশ্রয় দান করা 157। 158তে হলো নিজে ভাড়াটিয়া হওয়া। 50-এ আপনি ভাড়া করছেন, 158তে কি নিজে ভাড়াটিয়া হলেন। 159-এ মারামারি কাকে বলে? 160-এ মারামারি শাস্তি। বললাম না যে পেনাল কোড বোঝার মতো তেমন কিছু নাই, শুধু মুখস্থ করলেই হবে। মারামারি কাকে বলে? 2 বা ততোধিক ব্যক্তি যখন এমন করে কলহ করবে, ঝগড়া করবে, যাতে করে গণশান্তি নষ্ট হয়, তখন তাকে মারামারি বলে। এটা কি বলেন? এটা তো একটু মুখস্থ করলেই হয়ে যাবে। তাহলে 2 বা ততোধিক ব্যক্তি যখন গণশান্তি নষ্ট করে, গণশান্তির পরিপন্থী অপরাধ না? মারামারিও এক ধরনের গণশান্তি নষ্টকারী অপরাধ। তাহলে 2 বা ততোধিক ব্যক্তি যখন প্রকাশ্য স্থানে এমন করে ঝগড়া করবে, মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে, তখন সেটা মারামারি বলে গণ্য হবে। 160-এ মারামারি শাস্তি। তাহলে দেখি একটু শুরু থেকে কি কি পড়লাম। 141, বেআইনি সমাবেশ কাকে বলে? 42, সদস্য হওয়া। 43, বেআইনি সমাবেশের শাস্তি। 44, মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি সমাবেশ। 145, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দান করার পরেও যদি সেখানে অবস্থান করে। 146, দাঙ্গা। 147, দাঙ্গার শাস্তি। 148, মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গা। 149, সাধারণ উদ্দেশ্য একই হবে। 150, ভাড়া করা লোকদেরকে ভাড়া করা। 151, যে সমাবেশ বেআইনি হয়নি সেটা ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়া হলো, তারপরেও যদি সেখানে অবস্থান করে। 152, বেআইনি সমাবেশের যারা দাঙ্গা দমন করতে আসলো তাদেরকে কি করা? আক্রমণ করা। 152। সরাসরি যাব 157, বেআইনি সমাবেশের ভাড়াটিয়া লোকদেরকে আশ্রয় দান করা। 157। 158, নিজে ভাড়াটিয়া হওয়া। 159, মারামারি কাকে বলে? 160-এ মারামারি শাস্তি। 5 মিনিট সময় দিলাম, একবার একটু দেখেন, পড়া ধরবো। সবাই এখন জোরে জোরে পড়েন, 5 মিনিট পড়া ধরবো, যার নাম বলবো সেই পড়া বলবে।
কে পড়া বলবেন বলেন। আসি স্যার। আচ্ছা রিফাত ভাইয়া বলেন। 141 স্যার বেআইনি সমাবেশ, 142 হচ্ছে বেআইনি সমাবেশের সদস্য হওয়া, 143 বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি, 144 হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে অংশগ্রহণ, 145 হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দেওয়ার পরেও নির্দেশ দিয়েছে জেনেও বেআইনি সমাবেশে অংশগ্রহণ করা, 146 হচ্ছে দাঙ্গা, 147 দাঙ্গার শাস্তি, 148 মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা অংশগ্রহণের শাস্তি, 149 হচ্ছে সাধারণ উদ্দেশ্য, 150 করা, লোক ভাড়া করা। বেআইনি সমাবেশের জন্য লোক ভাড়া করা। না স্যার, লোক ভাড়া করা হবে এটা নাকি? হ্যাঁ। আর 151 হচ্ছে যে সকল বেআইনি সমাবেশের যে সকল সদস্যদের উদ্দেশ্য ছিল না কিন্তু ওইরকম সন্দেহ হলে তখন পুলিশ অফিসার সেই সমাবেশ ছত্রভঙ্গ করতে পারে। 153 হচ্ছে ছত্রভঙ্গের আদেশ দান করার পরেও তারা অবস্থান করলে তাদের দণ্ড। আর হচ্ছে 153 হচ্ছে সরকারি কর্মচারীদেরকে আঘাত করলে। আর 157 হচ্ছে আঘাত না আক্রমণ, আঘাত আলাদা অপরাধ, আক্রমণ আলাদা অপরাধ, যেটা যেখানে সেটা সেখানেই আক্রমণ করতে হবে। আক্রমণ করলে। 157 হচ্ছে আহ, ওই বেআইনি সমাজের সদস্য ভাড়াটিয়াদের আশ্রয় দান করলে। 158 হচ্ছে নিজে ভাড়াটিয়া হলে। 159 হচ্ছে মারামারি মারামারি মারামারির কাকে সংখ্যা। বলে? হুম। আর মারামারি কাকে বলে? 160 হচ্ছে মারামারির শাস্তি। এরপর কে বলবেন? মুক্তা বলো, মুক্তা। আমি 41 বেআইনি সমাবেশ, 142 হচ্ছে সদস্য হওয়া, 43 হচ্ছে শাস্তি, 44 হচ্ছে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ, 145 হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়ার পরেও সেখানে অবস্থান করার শাস্তি, 146 146 হচ্ছে দাঙ্গা, 47 হচ্ছে দাঙ্গার শাস্তি, 148 হচ্ছে মারাত্মক অস্ত্রশস্ত্রের দাঙ্গা করার শাস্তি, 48 149 হচ্ছে কমন অবজেক্ট সাধারণ উদ্দেশ্যে অপরাধ সংগঠনের জন্য বেআইনি সমাবেশের সকল সদস্যই অপরাধী হিসেবে গণ্য হবে, 150 হচ্ছে 149 150 হচ্ছে 150 বেআইনি সমাবেশের জন্য লোক ভাড়া করা। জন্য লোক ভাড়া করা, 151 হচ্ছে এখনো বেআইনি সমাবেশ হয়নি, উক্ত সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য নির্দেশ দেওয়ার পরেও যদি কেউ সেখানে অবস্থান করে, 151 152 হচ্ছে দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে আক্রমণ করা, এটা হলো কত বললাম 151 152 বললাম। 152 152 157 হচ্ছে আহ, লোক ভাড়া করার বেআইনি সমাবেশের জন্য ভাড়াকৃত লোকদের আশ্রয় দান, 158 হচ্ছে নিজে ভাড়াটিয়া হিসেবে যোগদান, আর 159 হচ্ছে মারামারি, 160 হচ্ছে মারামারি শাস্তি। কত সুন্দর আমি করে বলি বললেন, মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, বলেন। 141 হচ্ছে বেআইনি সমাবেশের সংজ্ঞা, 142 হচ্ছে বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি, সদস্য হওয়া, 143 হচ্ছে শাস্তি, 144 মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ, 145 হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার পরেও সেখানে অবস্থান করা, 146 হচ্ছে দাঙ্গা, 147 দাঙ্গার শাস্তি, 148 হচ্ছে মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা অনুষ্ঠিত করণ, 148 149 হচ্ছে সাধারণ উদ্দেশ্য, 150 হচ্ছে বেআইনি সমাবেশে লোক ভাড়া করার কাজে সাহায্য করা বা সায় দেওয়া, যেটা আর কি আর 151 হচ্ছে বেআইনি সমাবেশ হয়নি কিন্তু উক্ত সমাবেশকে যদি ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়ার পরেও সেখানে অবস্থান করা, 151 152 হচ্ছে দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে ভয়ভীতি বা আক্রমণ করা, বাধা দেওয়া, 152 গেল না,
152 157 হচ্ছে বেআইনি সমাবেশে লোককে আশ্রয় দান করা। 157 158 হচ্ছে নিজেই ভাড়াটিয়ে হয়ে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করা। 159 হচ্ছে মারামারি। 160 হচ্ছে মারামারির শাস্তি। আচ্ছা, মারামারি কাকে বলে? কে বলবেন মারামারি কাকে বলে? দুই বা ম্যাডাম আমি বলি। ততোধিক যখন আচ্ছা, প্রকাশ্য আপনারা একটু স্থানে বুঝেন। গণস্বাস্থ্যের নতুন শান্তি কাউকে সুযোগ দেই আমরা। হ্যাঁ, ঠিক আছে। ইয়াসমিন আপু বলেন। দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে গণশান্তি ভঙ্গ করলে, ঝগড়া করলে তারা মারামারি করেছে বলে গণ্য হবে। সুন্দর। 159 60 হচ্ছে মারামারির শাস্তি। এবার বেআইনি মারামারির শাস্তি। সমাবেশের সংজ্ঞাটা একজন বলেন। বেআইনি সমাবেশের সংজ্ঞা। পাঁচ বা ততোধিক ব্যক্তি একই উদ্দেশ্য সাধনকল্পে যদি নিম্নলিখিত কাজগুলি করে তাহলে তারা বেআইনি সমাবেশ করেছে বলে গণ্য হবে। যেমন 1, কোনো সরকারি কর্মচারীকে আইনানুগ কাজে বাধা দান করলে, কোনো সরকারি কর্মচারীকে আইনানুগ কাজে ভীতি প্রদর্শন করলে, তারপরে অনধিকারভাবে প্রবেশ করলে, তারপরে তারপরেরটা কোনো ব্যক্তির মৌলিক অধিকার থেকে বঞ্চিত করলে। মৌলিক তারপরেরটা মৌলিক অধিকার নষ্ট করলে, যেমন পানি বা রাস্তাঘাট। তারপরে কোনো ব্যক্তিকে এমন কাজ করতে বাধা দেওয়া যে কাজে তার আইনানুগ অধিকার ছিল সে কাজ করতে বাধা দেওয়া, এবং যে কাজ করতে আইনানুগ অধিকার নাই সে কাজ করতে বাধ্য করা। ঠিক আছে। আর পড়া নিতে পারছি না, অনেক রাত হয়ে গেছে। এই জন্য আপনারা যারা পড়া দিতে চান তাদেরকে তাড়াতাড়ি রেডি থাকতে হবে। আগের দিনে যদি কালকের ক্লাসের পড়াটা দেখে আসেন তাহলে তো আরো বেস্ট। তাহলে আপনার দ্রুত ক্যাপচার হয়ে যাবে, তাড়াতাড়ি পড়া দিতে পারবেন। তবে হ্যাঁ, সবাইকে সুযোগ দেবো। এদিক থেকে আগে চেষ্টা করব যে নতুন যারা তারা পারে কিনা। তারপরে না পারলে আপনারা আবার অপশন পাবেন। ঠিক আছে, এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি, বের হইন না।